হ্যালো, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমি সর্বজিৎ, তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান ইকোনমির ওপরে আমি এনসিইআরটি ক্লাস 11 চ্যাপ্টার নাম্বার 1 অলরেডি কমপ্লিট করে এসেছি, যেখানে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এবং স্বাধীনতা সবে যখন ইন্ডিয়া পেয়েছে সেই সময় ভারতের ইকোনমির কি অবস্থা ছিল সেই সম্পর্কে ডিসকাস করা হয়েছিল, এবং আমি তোমাদের সেই চ্যাপ্টারটা ডিটেলসে ডিসকাস করে দিয়েছি অলরেডি। তো এই চ্যানেলের প্লেলিস্টে এনসিইআরটি ইকোনমি বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে। ইকোনমিক্স এর সমস্ত ভিডিও আমি এনসিইআরটির যে কটা ভিডিও আমি বানাবো সেই কটা ওই প্লেলিস্টেই পরপর সাজিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেটা দেখো, তার লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এই চ্যানেলের প্লেলিস্টে গেলেও পেয়ে যাবে। আজকে যেটা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, ইন্ডিয়ান ইকোনমি 1950 টু 1990, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময় ভারতের অর্থনীতি 1950 থেকে 1990 খ্রিস্টাব্দ অব্দি কিভাবে চলেছে, এর মধ্যে কি কি হয়েছিল বা এর মধ্যে ইকোনমির কি অবস্থা হয়েছিল সেই সম্পর্কে আমাদের আজকে এই চ্যাপ্টারটায় পড়তে হবে। তো চলো শুরু করা যাক। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা এটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট একটা কোট দিয়ে শুরু করা হচ্ছে এখানে, দ্য সেন্ট্রাল অবজেক্টিভ অফ প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ টু ইনিশিয়েট এ প্রসেস অফ ডেভেলপমেন্ট which will raise the living standards and open out to the people new opportunities for a richer and more varied life. এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে এই লাইনটা নেওয়া হচ্ছে। এর মানেটা কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে আমাদের দেশে প্ল্যানিং এর বা 5 বছরের যে পরিকল্পনা এটা বানানোর পেছনে সব থেকে বড় যে উদ্দেশ্যটা রয়েছে সেটা হচ্ছে ওভারঅল ডেভেলপমেন্ট প্রসেসকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং যার ফলে সেই ডেভেলপমেন্টের মাধ্যমে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড বলতে তার সে কতটা ভালোভাবে বেঁচে রয়েছে, মানে সে কতটা ভালোভাবে জীবন ধারণ করছে সেইটা, সেই স্ট্যান্ডার্ড অফ লিভিং কে আরো ওপরে উঠিয়ে নিয়ে যাওয়া, যাতে মানুষের কাছে একটা অপরচুনিটি তৈরি হয় যে তারা ধীরে ধীরে ধনীতে পরিণত হয়। মানে শুধুমাত্র অর্থের দিক থেকে নয়, ওভারঅল সমস্ত দিক থেকে সে ধনী, রিচ হয়ে ওঠে। সেটা এডুকেশন, সেটা হেলথ কেয়ার, সেটা ইকোনমি, সমস্ত দিক থেকে যেন সেই মানুষটা রিচার হয়ে ওঠে, এটাই আমাদের প্ল্যানের উদ্দেশ্য। এটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে বলা রয়েছে। তো ইন্ট্রোডাকশন কি বলছে এখানে এই চ্যাপ্টারে, অন 15 আগস্ট 1947 ইন্ডিয়া ওক টু এ নিউ ডন অফ ফ্রিডম। 1947 সালের 15ই আগস্ট, খুব সুন্দর একটা লাইন, ইন্ডিয়া ওক টু এ নিউ ডন অফ ফ্রিডম। ইন্ডিয়া মানে ভারত স্বাধীনতার একটা নতুন সূর্যাস্ত দেখলো। এই লাইনটার মিনিং তো দারুণ একটা লাইন এটা। যাই হোক, ফাইনালি উই ওয়ার মাস্টার্স অফ আওয়ার ওন ডেস্টিনি আফটার সাম 200 ইয়ার অফ ব্রিটিশ রুল। তো এরপর থেকে আমরা আমাদের নিজেদেরই মাস্টার হয়ে উঠি, মানে 200 বছরের রাজত্ব পেরিয়ে এখন ভারতের মানুষ ভারতকে শাসন করবে, এই দিনটা চলে আসে। দ্য জব অফ নেশন বিল্ডিং ওয়াজ নাও ইন আওয়ার ওন হ্যান্ড। এইবার আমাদের উদ্দেশ্য হবে, আমাদের প্রধান লক্ষ্য হবে আমাদের দেশকে বা নতুন করে বানানো, নেশন বিল্ডিং যাকে বলা হয়। তো সেই সময়ের যারা ব্রিটিশ রুলার ছিল তারা যখন ছেড়ে চলে যাচ্ছে, তাদের সাথে সাথে তাদের স্বার্থটাও চলে যাচ্ছে আমাদের এখান থেকে। অর্থাৎ তারা আগে যেরকম ভাবে দেখে এসেছিলাম যে নিজেদের স্বার্থে এখান থেকে জিনিসপত্র, মানে এখান থেকে কাঁচামাল নিত, আবার এখানেই ফিনিশড গুড পৌঁছে দিত, তো ওভারঅল লাভটা তারা নিয়ে যেত। তো সেইভাবে আমাদের দেশের যে ধ্বংস তারা করে গেছে, ফাইনালি সেটা এন্ড হচ্ছে, এবং আজ থেকে ভারতের মানুষ চেষ্টা করবে কিভাবে ভারতকে বিল্ডিং করা যায়, অর্থাৎ নেশন বিল্ডিং করা যায়। দ্য লিডার্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হ্যাড টু ডিসাইড among other thing the type of economic system most suitable for our nation. তো এই সময় আমাদের দেশের যারা লিডার ছিল, নেতা যারা ছিলেন, তারা তাদের কাছে একটা চ্যালেঞ্জ আছে, বা তারা ভাবতে থাকেন যে কোন ধরনের ইকোনমিক সিস্টেম আমরা
আমাদের দেশের জন্য নেব। এ সিস্টেম হুইচ উড প্রমোট দ্য ওয়েলফেয়ার অফ অল রেদার দ্যান এ ফিউ, মানে এমন একটা সিস্টেম নিতে হবে যেটার মাধ্যমে ওভারঅল সমস্ত কিছুর উন্নতি হয়। এরম নয় যে এমন একটা সিস্টেম নিলাম যাতে শুধুমাত্র কয়েকটা সেক্টরের উন্নতি হচ্ছে, বাকিরা যেরাম ছিল সেরামই পড়ে রয়েছে। না, এরকম নিলে হবে না, কারণ আমাদের দেশের অবস্থা কি, সমস্ত ক্ষেত্রে, সেটা কৃষি হোক, সেটা শিল্প হোক, সেটা সমস্ত জায়গাতে হচ্ছে, মানে এডুকেশন, হেলথ কেয়ার, সমস্ত ক্ষেত্রে ভারত ডাউন রয়েছে। ইন্ডিয়ার সেরকম কোনো কিছুই নেই। তো সেই জায়গা থেকে এমন একটা সিস্টেম নিতে হবে যার মাধ্যমে ইন্ডিয়ার প্রত্যেকটা সেক্টর লাভবান হয়। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইকোনমিক সিস্টেম, সি বক্স 2.1। 2.1 বক্সে দেখানো হয়েছে, এটা মনে হয় 2.1 বক্স। আচ্ছা, পরে দেখছি 2.1 বক্সে কি কি রয়েছে। অ্যান্ড অ্যামং দেম সোশ্যালিজম অ্যাপিল টু জওহরলাল নেহরু দ্য মোস্ট। আচ্ছা, 2.1টা তাহলে এই সময় দেখেই নিতে হবে। 2.1 টাইপস অফ ইকোনমিক সিস্টেম, তো এর সঙ্গে সঙ্গে রিলেট করে করে পড়ে যেতে হবে, নয়তো অসুবিধা হবে। তো ইকোনমিক সিস্টেম কি কি ধরনের হয়। এভরি সোসাইটি হ্যাজ টু অ্যান্সার 3 কোশ্চেন। যে কোনো সোসাইটি, যে কোনো দেশকে এই তিনটের অ্যান্সার দিতেই হবে যদি সে একটা সভ্য দেশ হিসেবে নিজেকে, বা একটা মডার্ন কান্ট্রি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। এই তিনটে কোশ্চেন তাদের অ্যান্সার দিতে হবে। হোয়াট গুডস অ্যান্ড সার্ভিস শুড বি প্রডিউসড ইন দ্য কান্ট্রি। কি ধরনের জিনিস, হোয়াট গুডস, কি ধরনের জিনিস তাকে তারা দেশের মধ্যে তৈরি করতে চাইছে। হাউ শুড দ্য হাউ শুড দ্য গুডস অ্যান্ড সার্ভিস বি প্রডিউস, অর্থাৎ কি ধরনের, সরি, কিভাবে সেই গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করবে, করা হবে। হাউ, কিভাবে এটা তো করা হবে। থার্ড কোশ্চেন বলছে, আচ্ছা তারপর বলছে শুড প্রডিউসার্স ইউজ মোর হিউম্যান লেবার অর মোর ক্যাপিটাল ফর প্রডিউসিং থিং। অর্থাৎ প্রথম কোশ্চেন বলছে কি, ফার্স্ট কোশ্চেন বলছে হোয়াট গুডস অ্যান্ড সার্ভিস শুড বি প্রডিউস ইন কান্ট্রি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এর ওপর বেসিক ইকোনমিক্স পুরো দাঁড়িয়ে রয়েছে। এই তিনটে লাইনের ওপর পুরো ইকোনমিক্স দাঁড়িয়ে রয়েছে, এবং এরপর থেকে দেখা যাবে এইগুলোই আমাদের ইকোনমিক্সকে চালিত করবে। তো তাই জন্য এগুলো বলা হচ্ছে বেসিক কোশ্চেন। কি বলছে, হোয়াট গুডস অ্যান্ড সার্ভিস শুড বি প্রডিউসড ইন দ্য কান্ট্রি। ভারতে নয়, কোনো একটা দেশে কি ধরনের গুডস বা কি ধরনের সার্ভিস প্রডিউস করা হবে। হাউ শুড দ্য গুডস অ্যান্ড সার্ভিস বি প্রডিউসড, কিভাবে এই গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করা হবে, উৎপন্ন করা হবে। তারা কি ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড নেবে নাকি লেবার ইন্টেন্সিভ মেথড নেবে, অর্থাৎ তারা যে জিনিসগুলো তৈরি করতে চাইছে গুডস এবং সার্ভিস, সেইগুলো তৈরি করতে বেশি পরিমাণ মেশিন ইউজ করবে নাকি বেশি পরিমাণ মানুষ ইউজ করবে। বেশি পরিমাণ মেশিন ইউজ করলে সেটাকে বলা হবে ক্যাপিটাল ইন্টেন্সিভ, বেশি পরিমাণ মানুষ ইউজ করলে, লেবার ইউজ করলে সেটাকে বলা হবে লেবার ইন্টেন্সিভ মেথড। আর থার্ড কোশ্চেন, হাউ শুড দ্য গুডস অ্যান্ড সার্ভিস বি ডিস্ট্রিবিউটেড অ্যামং পিপল, এবং কিভাবে এই সমস্ত উৎপন্ন জিনিসপত্র মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এই তিনটে বেসিক কোশ্চেন বলা হয় থ্রি বেসিক কোশ্চেন অফ ইকোনমিক্স। তো এই তিনটে কোশ্চেনের অ্যান্সার কোনো না কোনো দেশকে দিতে হবে। অর্থাৎ আমাদের দেশ এখান থেকে কি বলছে, হোয়াট গুডস অ্যান্ড সার্ভিস শুড বি প্রডিউসড ইন দ্য কান্ট্রি, আমরা দেশে কি ধরনের জিনিস তৈরি করব। সিম্পল অ্যান্সার দিচ্ছে কান্ট্রি যে আমাদের দেশের যে ইকোনমি এখন রয়েছে, যে ধরনের ইকোনমি আমরা ফলো করি, সেই অনুযায়ী এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডিম্যান্ডেড গুডস, অর্থাৎ বাজারে যে জিনিসটার ডিম্যান্ড রয়েছে সেটাই প্রডিউস করব। সেম কোশ্চেনের অ্যান্সার চায়নার ক্ষেত্রে অন্য হয়ে যাবে। চায়নার যেরকম ইকোনমি, তাদের কাছে যদি এই কোশ্চেনটা করা হয়, তাদের ইকোনমিকে যদি এই কোশ্চেনটা করা হয়, অ্যান্সার আসবে যে জিনিসটা গভর্নমেন্ট চাইবে সেই জিনিসটার তারা উৎপাদন করবে। আমাদের এখানে মার্কেট ঠিক করবে কি জিনিস উৎপন্ন হবে, কিন্তু চায়নাতে স্টেট ঠিক করবে সেখানে কি জিনিস তৈরি হবে। সেকেন্ড কোশ্চেন, কিরকম ভাবে জিনিস তৈরি করা হবে, ক্যাপিটাল মানে লেবার মেশিনের মাধ্যমে বেশি করে নাকি লেবারের মাধ্যমে। আমাদের দেশের অ্যান্সার কি, আমরা লেবারকে বেশি নেব। বা এখন সিস্টেম যা হয়ে গেছে এটা মিক্সড হয়ে গেছে, লেবারও রয়েছে মেশিনও রয়েছে সমান পরিমাণে।
প্রায় সমান পরিমাণে, তাও লেবারের সংখ্যা একটু বেশি, কারণ আমাদের দেশের জনসংখ্যা বেশি, তো আমরা লেবার ইন্টেন্সিভ পদ্ধতিতে করি। অন্যদিকে যদি আমি ইউএসএ কে এই কোশ্চেনটা করি, তাহলে তাদের অ্যান্সার কি আসবে? তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে করে, কারণ তাদের কাছে ক্যাপিটাল বেশি রয়েছে, হিউম্যানের সংখ্যা সেখানে কম, তো সেই কারণে সেখানে ক্যাপিটাল বেশি ইউজ করা হয়, তো ক্যাপিটাল ইন্টেন্সিভ। তো এইগুলো হচ্ছে কোশ্চেন। আচ্ছা, একটা কোশ্চেন এখানে আমি বলছি যে তোমাদের যদি মনে হয় আমি একটু স্লো পড়াচ্ছি, তাহলে বলবে, আমি ফাস্ট করে দেবো, কারণ আমি এটা বেসিক জিনিসগুলো বলে একটু আস্তে আস্তে করছি। যদি মনে হয় যে খুব স্লো হয়ে যাচ্ছে, তাহলে বলবে পরের দিনের ভিডিওতে আর একটু ফাস্ট হবো। যাই হোক, পরে one answer to this question is depend on the market force of supply and demand. One answer to this question is to depend on the market force and supply and demand. যেটা প্রথম কোশ্চেনটা, তার অ্যান্সার এটা আসতে পারে মার্কেট ফোর্সের উপরে। এই যে বোল্ডে লেখা রয়েছে যেগুলো, সেগুলো পরে আরো ডিটেলসে জানতে হবে এই ওয়ার্ডগুলো। ওকে, ওয়ান অ্যান্সার মানে হচ্ছে এই অ্যান্সারটা কি মার্কেট ফোর্স আর সাপ্লাই আর ডিমান্ড ঠিক করবে যে কি ধরনের জিনিস আমার একটা দেশে প্রডিউস হবে, যেটা ভাবে আমাদের দেশে হয়। ইন এ মার্কেট ইকোনমি অলসো কল্ড ক্যাপিটালিজম, only those consumer goods will be produced that are in demand, which is goods that can be sold profitably either in the domestic or in the foreign market. So যে সমস্ত ইকোনমি ক্যাপিটালিজম বা পুঁজিপতি বা পুঁজিতন্ত্রের উপরে নির্ভর করে চলে, অর্থাৎ যেমন ইউএসএ, যেমন ইউকে, এদের হচ্ছে ক্যাপিটালিজম হচ্ছে এদের ইকোনমির মেন ফোকাস। তো সেই অনুযায়ী তারা সেই সমস্ত জিনিসই তৈরি করবে যেগুলোর প্রফিট হবে, অর্থাৎ সেইগুলো ইন্টারনাল মার্কেট, দেশীয় মার্কেটে বিক্রি করলেও প্রচুর প্রফিট পাওয়া যাবে, আবার সেটাকে এক্সপোর্ট করলেও প্রচুর প্রফিট পাওয়া যাবে, সেই রকম জিনিসই শুধু তৈরি করা হবে। if cars are in demand, cars will be produced, and if bicycle are in demand, bicycle will be produced. অর্থাৎ এই ধরনের ইকোনমিতে ক্যাপিটালিজম যে ইকোনমিটা, সেই ইকোনমিতে যদি কোথাও গাড়ির দরকার হয়, যদি দেশে গাড়ির দরকার হয়, তো শুধু গাড়িই প্রডিউস হবে, যদি সাইকেল দরকার হয়, শুধু সাইকেলই প্রডিউস হবে। এবার কিছু দেশ রয়েছে যারা মিক্সড ইকোনমিতে বিলং করে। মিক্সড ইকোনমিতে কি হচ্ছে, দুটো জিনিসই প্রডিউস হবে, যেটার ডিমান্ড বেশি আছে সেটা একটু বেশি প্রডিউস হবে, যেটার ডিমান্ড কম আছে সেটা একটু কম প্রডিউস হবে, কিন্তু দুটো জিনিসই প্রডিউস হবে। গাড়ির ডিমান্ড যদি কম থাকে, বাইসাইকেলের ডিমান্ড যদি বেশি থাকে, তাহলে বাইসাইকেল সংখ্যায় বেশি প্রডিউস হবে, গাড়ির সংখ্যায় কম প্রডিউস হবে। আবার অনেক দেশ রয়েছে যারা সোশ্যালিজম থেকে বিলং করে, যেমন চায়না। তাদের ক্ষেত্রে কি, সরকার যদি বলে যে এইটা প্রডিউস করতে হবে, সেটাই প্রডিউস হবে। যদিও ধরা যাক যে মার্কেটে বাইসাইকেলের ডিমান্ড রয়েছে, কিন্তু সরকার বলল না, দেশে কোনো বাইসাইকেল প্রডিউস হবে না, শুধু গাড়ি প্রডিউস হবে, তখন সেখানে সেটাই করতে হবে। তো এই অ্যান্সারটা বিভিন্ন ইকোনমির ক্ষেত্রে বিভিন্ন হয়ে যাচ্ছে, এবং তিন ধরনের ইকোনমি মানে পৃথিবীতে হয়। সেই তিন ধরনের ইকোনমির কোনো একটা যদি আমি হতে চাই, তাহলে আমাকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতেই হবে, মাস্ট এগুলো দেওয়া। ওকে, if labor is cheaper than capital, more labor intensive method of production will be used and vice versa. তো লেবারের জিনিস যেটা বললাম, যেখানে জনসংখ্যা বেশি সেই দেশ স্বাভাবিকভাবে লেবার ইন্টেন্সিভ পদ্ধতি নেবে, কারণ একজন 10টা লেবারকে মাইনে দিতে যে খরচাটা হবে, আর একটা মেশিনকে ইনস্টল করে সেই মেশিনকে এক বছর 2 বছর ধরে বা বছরের পর বছর ধরে চালানোর যা খরচ, সেটা অনেক বেশি হবে। তো যে দেশে লেবারের সংখ্যা অনেক বেশি, সেখানে লেবার ইন্টেন্সিভ পদ্ধতি নেওয়া হবে, আর যেখানে কম সেখানে ক্যাপিটাল ইন্টেন্সিভ নেওয়া হবে। আবার এমন দেশ রয়েছে ক্যাপিটালিস্ট কান্ট্রি, যাদের কাছে ক্যাপিটাল অনেক বেশি রয়েছে, তারা স্বাভাবিকভাবে লেবার ইন্টেন্সিভ পদ্ধতি নেবেই না, তারা ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি নেবে। যেমন in a capitalist economy, the goods produced are distributed among people not on the basis of what people need, but on the basis of purchasing power, the ability to buy goods and service. ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলোতে যেটা হয় সেটা হচ্ছে মানুষের যার পারচেসিং পাওয়ার রয়েছে এবং সে যেটা ডিমান্ড করবে সেটাই তৈরি হবে।
অর্থাৎ কোনো একটা ক্যাপিটালিস্ট কান্ট্রিতে গাড়ি শিল্পের ব্যাপক উন্নতি হয়। কেন? সেই দেশে যারা একটু পয়সাওয়ালা, যাদের গাড়ি কেনার ক্ষমতা রয়েছে, তারা প্রত্যেকেই গাড়ি কেনে, তাই গাড়ির ডিমান্ড অনেক বেশি। তুলনায় ওখানে যারা গরিব রয়েছে তারা গাড়ি কিনতে পারবে না, তারা হয়তো চাইছে একটা বাইসাইকেল, একটা সাইকেল নিয়ে সে তার কাজে যাবে। কিন্তু সাইকেল খুবই কম প্রডিউস হয়, কারণ তার ডিমান্ড অনেক কম। তো ক্যাপিটালিস্ট সোসাইটিতে পারচেসিং পাওয়ার, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, পারচেসিং পাওয়ার ঠিক করবে যে সেখানে কি তৈরি হবে। সেখানে এই সমস্ত জিনিস দেখা হবে না যে মানুষকে, অধিকাংশ মানুষের কি চাই, বা মানুষ কি জিনিস সাধারণ মানুষ কি চাইছে, বেশি পরিমাণে দরকার রয়েছে। কিন্তু বেশি পরিমাণে দরকার রয়েছে যদি হয়, তখন আবার কি বলছে, দ্যাট ইজ ওয়ান হ্যাজ টু হ্যাভ দ্য মানি ইন দ্য পকেট টু বাই ইট। সিম্পল ব্যাপার, যদি তোমার পকেটে মানি থাকে তাহলে তুমি কিনতে পারবে, যদি না থাকে তাহলে তুমি কিনতে পারবে না। ক্যাপিটালিস্ট ইকোনমিতে লো কস্ট হাউজিং ফর দ্য পুয়ার ইজ মাচ নিডেড, বাট উইল নট count in demand in the market sense because the poor do not have the purchasing power to back the demand। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে হয়। অনেক গরিব মানুষ এই সমস্ত ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও রয়েছে, আমেরিকাতেও রয়েছে, ব্রিটেনেও রয়েছে, সব জায়গাতেই রয়েছে, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো। সেখানে তাদের দরকার কি? তাদের দরকার গাড়ি নয়, বিলাসবহুল বাড়ি নয়, তাদের দরকার ছোট কম প্রাইসে যে বাড়ি সেরকম। কিন্তু সেখানে এই সমস্ত জিনিসগুলোর উপর নজরই দেওয়া হয় না। এর কারণ কি? কারণ এই গরিব মানুষদের কাছে পয়সা নেই যে তারা এইগুলো কিনবে এবং মানে বাড়িটা কিনবে, বড় বাড়ি এরকম কিনবে। কিন্তু বড় বাড়ির ডিমান্ড অনেক বেশি আছে, তো বড় বাড়ি তৈরি হচ্ছে, বিলাসবহুল বাড়ি তৈরি হচ্ছে। এইটাই হচ্ছে একটা উদাহরণ। অ্যাজ এ রেজাল্ট দিস কমোডিটি উইল নট বি প্রডিউসড অ্যান্ড সাপ্লাইড অ্যাজ পার মার্কেট ফোর্স। তো মার্কেট ফোর্স অনুযায়ী এটা হবে না। হয়তো বেশি পরিমাণে গরিব মানুষ ছোট ছোট বাড়ি কিনতে চাইছে, কিন্তু ছোট বাড়ি তৈরি হচ্ছে না, কারণ 10টা ছোট বাড়ি বিক্রি করে যা লাভ হবে তার জায়গায় হয়তো 2টো বড় বাড়ি বিক্রি করে মানে তৈরি করে তার লাভ অনেক বেশি। তো তাই জন্য সেটা চলছে। অর্থাৎ মার্কেট ফোর্স যেরকম সেই রকম ভাবে ও হবে না। এখানে হবে শুধুমাত্র পকেটে কার কত টাকা রয়েছে, অর্থাৎ পারচেসিং পাওয়ার কার বেশি সেইটার উপরে। Such a society did not appeal to Jawaharlal Nehru, our first prime minister। এবং আমাদের দেশে এই সিস্টেম যদি নেওয়া হতো, মানে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হতো। কারণ আমাদের দেশে তখন পর্যন্ত যা অবস্থা ছিল, গরিব মানুষের সংখ্যা বেশি ছিল, অনেক বেশি ছিল, তুলনায় যারা একটু ওয়েলদি মানুষ তাদের সংখ্যা অনেক কম ছিল। আজকেও তাই সিস্টেম। যদি হঠাৎ করে এইরকম সিস্টেম নেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের ডিমান্ডের কোনো ভ্যালুই থাকবে না। আমরা যেগুলো দেখি যে গ্র্যান্ড দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়া হচ্ছে, সেগুলো হতোই না। তারপরে হচ্ছে কি, ফর ইট মিন্ট দ্যাট দ্য গ্রেট মেজরিটি অফ পিপল অফ কান্ট্রি উড বি লেফট বিহাইন্ড উইদাউট দ্য চান্স টু ইমপ্রুভ দেয়ার কোয়ালিটি অফ লাইফ। তো যেটা বলছিলাম, এবার একটা সোশ্যালিস্ট কান্ট্রিতে কি হয়, এই সোশ্যালিস্ট সোসাইটি অ্যান্সার দ্য থ্রি কোশ্চেন ইন টোটালি ডিফারেন্ট ম্যানার। যেটা আমি প্রথমেই তোমাদের বলছিলাম যে সোশ্যালিস্ট কান্ট্রি যেমন চায়না, তাদের কাছে এইগুলোর যে অ্যান্সার সেটা আলাদা হয়ে যাবে, ক্যাপিটালিস্টদের কাছে এই ক্যান্সারগুলো আলাদা হয়ে যাবে, সেই জন্য তারা একটা আলাদা ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি। সোশ্যালিস্টদের কাছে এই 3টে কোশ্চেনের অ্যান্সার আলাদা হবে, সেই জন্য তারা একটা আলাদা ইকোনমি, সোশ্যালিস্ট ইকোনমি। এবং মিক্সড ইকোনমিক্সের কাছে এই কোশ্চেনগুলোর হচ্ছে অ্যান্সার আলাদা, তাই জন্য তাদেরও একটা আলাদা ইকোনমি নাম দেওয়া হয়েছে মিক্সড ইকোনমি। তো সোশ্যালিস্টরা কি বলছে, ইন এ সোশ্যালিস্ট সোসাইটি দ্য গভর্নমেন্ট ডিসাইডস হোয়াট গুডস আর টু বি প্রডিউসড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য নিডস অফ দ্য সোসাইটি। অর্থাৎ গভর্নমেন্ট চাইবে যে কি, গভর্নমেন্ট যদি বলে যে কোনো একটা জিনিসের দরকার রয়েছে, তোমরা এটাই প্রডিউস করো, তখন সেই দেশের সমস্ত যারাই রয়েছে, যে সমস্ত কারখানা রয়েছে, সমস্ত কারখানায় সে ওই জিনিসই প্রডিউস করতে হবে। এটা হচ্ছে সোশ্যালিস্ট সোসাইটির নিয়ম। ইট ইজ অ্যাসিউম দ্যাট দ্য গভর্নমেন্ট নোজ দ্যাট is good for the people of the country, and so the desires of individual customers are not given much importance। এখানে মনে করা হয়, সোশ্যালিস্ট আইডিওলজিতে মনে করা হয় যে দেশ
রাষ্ট্র বা সরকার সমস্ত কিছু জানে যে কার কোনটা ডিমান্ড রয়েছে এবং সেই অনুযায়ী সে তৈরি করাবে জিনিস। তবে এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। এরম যদি হতো, আজকে আমি এখানে পড়তে বসেছি, আমার একটা পার্টিকুলার বই দরকার, আমার এই বইটা ইকোনমিক্সের ওপর, এই বইটা দরকার, ক্লাস 11-এর বইটা। কিন্তু গভর্নমেন্ট দেখছে যে না, ক্লাস 11-এর এই এনসিইআরটির বইটার হয়তো 2-4 জন চাইছে, বেশিরভাগ লোক চাইছে অন্য একটা বই। ঠিক আছে, তখন গভর্নমেন্ট শুধু বলবে যে তোমরা ওই অন্য বইটাই, যেটা সেকেন্ড বইটা, যেটা ডিমান্ড বেশি আছে মার্কেটে, সেটা তৈরি করো এবং কম দামে, যতটা কম দামে পারবে লোকের মধ্যে দাও। কিন্তু আমি একজন আলাদা, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমার একটা চয়েস রয়েছে, আমি একটা কিছু কিনতে চাই, সেটা আমি পাবো না, কারণ সরকার বারণ করে দিয়েছে। তো এর ফলে কি হবে, হয়তো আমি ক্লাস 11-এ পড়ি, আমি পড়তে পারবো না, কারণ এই বইটাই নেই। জাস্ট এটা এক্সাম্পল দিলাম আমি, এরম নয় যে এরকম ভাবে হয়, জিনিসের ক্ষেত্রে এইভাবে হয়। তো এইভাবে ব্যাপারটা চলে। তো এক শ্রেণীর মানুষ পুরোপুরিভাবে এখানে বঞ্চিত হয়। দেশে যদি 1000 জন জনসংখ্যা থাকে, তার মধ্যে 900 জন হয়তো একটা জিনিস চাইছে, সেটাই তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু যে বাকি 100 জন রয়েছে, তাদের ডিমান্ডকেও তো দেখতে হবে, তারাও তো কিছু চাইতে পারে, তাদের ডিমান্ড হয়তো অন্যরকম হতে পারে, সেটা কেউ দেখবে না, সেটা এই ইকোনমিতে দেখা হবে না, এটা এখানকার ডিসঅ্যাডভান্টেজ। এবার দ্য গভর্নমেন্ট ডিসাইড হাউ গুডস আর টু বি প্রডিউসড অ্যান্ড হাউ দে শুড বি ডিস্ট্রিবিউটেড। এখানে গভর্নমেন্টই ঠিক করবে যে কিভাবে জিনিস তৈরি হবে, অর্থাৎ ক্যাপিটাল ইন্টেন্সিভ হবে না লেবার ইন্টেন্সিভ হবে, কিভাবে তারা সেই জিনিসগুলোকে ডিস্ট্রিবিউট করবে, সেটাও গভর্নমেন্ট ঠিক করবে। অর্থাৎ সোশ্যালিস্ট কান্ট্রিতে সমস্ত কিছু গভর্নমেন্টের হাতে রয়েছে। In principle, distribution under socialism is supported to be based on what people need and not on what they can afford to purchase. অর্থাৎ এইখানে এই প্রিন্সিপালে ধরা হয় যে মানুষের কেনার ক্ষমতা থাকলেও যে সেটা সে কিনতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। অধিকাংশ মানুষ যেটা কিনতে পারবে সেটাই তৈরি হবে। তারপর কি বলছে, ইন প্রিন্সিপাল, এটা হয়ে গেল। Unlike under capitalism, for example, socialist nation provides free healthcare to all its citizens. যেমন উদাহরণ হিসাবে, সোশ্যালিস্ট কান্ট্রিতে সমস্ত চিকিৎসা, হেলথ কেয়ার সিস্টেমটাই সরকার মানে নেয়, সরকারের খরচায় চলে এবং সরকারি ক্ষেত্রেই হবে শুধুমাত্র, ওখানে বেসরকারি বলে কিছু নেই। ঠিক আছে, স্ট্রিক্টলি এ সোশ্যালিস্ট কান্ট্রি হ্যাজ নো প্রাইভেট প্রপার্টি সিন্স এভরিথিং ইজ ওন্ড বাই দ্য স্টেট। তো স্বাভাবিকভাবে সেখানে কোনো প্রাইভেট প্রপার্টি বলে কিছু থাকে না, সেখানে সমস্ত কিছু গভর্নমেন্টের। In Cuba and China, for example, most the economic activities are governed by the socialistic principle. তো কিউবা, চায়না, এই সমস্ত দেশে সোশ্যালিস্টিক চলে। এবার হচ্ছে মিক্সড ইকোনমি। দ্য মোস্ট ইকোনমিক্স আর মিক্সড ইকোনমি, এবং পৃথিবীর অধিকাংশ ইকোনমিক্সই হচ্ছে মিক্সড ইকোনমি ফলো করে, কারণ এখানে দুজনেই রয়েছে, সরকারও এখানে নির্দেশ দিচ্ছে, সরকারও কন্ট্রোল করছে, প্লাস প্রাইভেট সেক্টরও রয়েছে। এবার যে যেরকম চাইবে তার জন্য সমস্ত কিছু রয়েছে। হেলথ কেয়ার ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেও রয়েছে, আবার বেসরকারি নার্সিং হোমও রয়েছে। আমি যদি একজন গরিব মানুষ হই, আমার কাছে বেশি টাকা নেই, আমি যাব সস্তায় সরকারি হসপিটালে, যারা আমাদেরকে বিভিন্ন ফেসিলিটিস অনেক কম টাকায় দেবে, কারণ তারা গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্টের নির্দেশই রয়েছে যে সরকারি ক্ষেত্রগুলো, সরকারি হসপিটালে কম টাকায় এগুলো করা হবে। সেম জিনিস, সেম চিকিৎসা হয়তো একটা প্রাইভেট হসপিটালে অনেক বেশি হবে, অনেক বেশি টাকা লাগবে। হ্যাঁ, তারা হয়তো একটু ভালো ফেসিলিটিস দেবে, ভালো খাবার দাবার দেবে, আলাদা আলাদা নিজেদের জন্য রুম দেবে, এসি দেবে, এগুলো দেবে, কিন্তু সেই 3-4 গুণেরও বেশি, অনেক বেশি হয়। এবার আমি একজন গরিব মানুষ, আমার কাছে বেশি টাকা নেই, আমি যাব ওখানেই সরকারি ক্ষেত্রে। কেউ একজন খুব বড় লোক মানুষ, কোন একজন বড় ব্যবসায়ী, সে নিশ্চয়ই একটু ফেসিলিটিস চাইবে, সে একটু মানে একটু বেশি হাইফাই ব্যাপার চাইবে, তো সে যাবে একটা প্রাইভেট হসপিটালে। তো দুজনের জন্যই এখানে রয়েছে,
যতই সেই শ্রেণীটা যারা বড় লোক শ্রেণী তারা অনেক কম হোক, তাদের জন্য ভাবার জন্য রয়েছে, অর্থাৎ তারাও যেগুলো চাইছে সেটা পাবে, আবার আমিও পাবো। আবার একটা এক্সাম্পল যদি দিই, আমি যদি একটা ফোন কিনতে চাই, আমি একটা 5,000 টাকার ফোন কেনার চেষ্টা করব, কারণ আমার কাছে টাকা কম। একজন সেলিব্রিটি, তার কাছে প্রচুর টাকা রয়েছে, সে একটা আইফোন কেনার চেষ্টা করবে। তো দুটো জিনিসই মার্কেটে অ্যাভেলেবেল, আমিও কিনতে পারছি, সেও কিনতে পারছে। এটাই হচ্ছে মিক্সড ইকোনমি, সিম্পল একটা কনসেপ্ট। মোস্ট ইকোনমিক্স হচ্ছে মিক্সড ইকোনমি, হুইচ ইজ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য মার্কেট টুগেদার অ্যান্সার দ্য থ্রি কোশ্চেন অফ হোয়াট টু প্রডিউস। অর্থাৎ গভর্নমেন্ট একটা একরকমের অ্যান্সার দেবে এই তিনটে কোশ্চেনের ওপরে, যে তিনটে কোশ্চেন রয়েছে তার, আবার প্রাইভেটও তিনটে কোশ্চেন দেবে। গভর্নমেন্টকে যদি বলা হয় হোয়াট টু প্রডিউস, গভর্নমেন্ট বলবে কি, যেটা ডিম্যান্ড রয়েছে। অর্থাৎ তাহলে গভর্নমেন্ট নিজের কারখানাতে বা নিজের উৎসাহে কিছু জিনিস তৈরি করবে যেটা মার্কেটে ডিম্যান্ড রয়েছে, মানে সরি, যেটা সাধারণ মানুষের মধ্যে ডিম্যান্ড রয়েছে। আবার একটা প্রাইভেট কোম্পানিকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি কি প্রডিউস করব, হোয়াট টু প্রডিউস, প্রাইভেট কোম্পানি বলবে যেটার প্রফিট রয়েছে সেটা প্রডিউস করব। তো দুজনেরই আলাদা আলাদা অ্যান্সার হবে। এটাই হচ্ছে মিক্সড ইকোনমি। হাউ টু প্রডিউস অ্যান্ড হাউ টু ডিস্ট্রিবিউট হোয়াট ইজ প্রডিউস, এই সমস্ত কিছু তিনটের অ্যান্সার হয়, তিনটে করে অ্যান্সার হয়, দুজনের আলাদা আলাদা। ইন এ মিক্সড ইকোনমি দ্য মার্কেট উইল প্রোভাইড whatever goods and service it can produce well, and the government will produce essential goods and service which our market fails to do. তো এই ক্ষেত্রে এরকম দুটো উদাহরণ যেমন দেওয়া যেতে পারে। আবার একটা, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। এতদিন পর্যন্ত রেলওয়ে সেক্টর শুধুমাত্র গভর্নমেন্টের হাতে ছিল, এবং গভর্নমেন্ট কি চাইছে, যতটা কম প্রাইসে সাধারণ মানুষকে ফেসিলিটিস দেওয়া যায় সেইটা। এবার একজন উচ্চবিত্ত মানুষ যার কাছে প্রচুর পয়সা রয়েছে, সে একটা সাধারণ কামরাতে নর্মাল গদিতে বসে যেতে চাইবে না, সে চাইবে আমার কাছে টাকা রয়েছে, আমি সেটার জন্য টাকাটা খরচা করব। তো সে এখন এয়ারপোর্টে চলে যাবে, সে প্লেনে যাবে। তো এটাই হচ্ছে সিস্টেম, দুটো জিনিসই দুজনেরই জন্য থাকবে। তো বক্স 2.1 এখানে শেষ। একটা জিনিস বলতে অনেকটা টাইম লেগে গেল, কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এরপরে কি বলছে, অ্যান্ড অ্যামং দেম, আমরা এত অব্দি দেখে এসেছি দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ ইকোনমিক সিস্টেম, যেটা আমরা দেখলাম বক্স 2.1 এ। অ্যান্ড অ্যামং দেম সোশ্যালিজম অ্যাপিল টু জওহরলাল নেহেরু দ্য মোস্ট। জওহরলাল নেহেরু বলেছিলেন যে না, আমরা সোশ্যালিজম নেব, যেমন করে চায়নায় রয়েছে, কিউবাতে রয়েছে, সেরকম আমরা সোশ্যালিজমকে নেব। However, he was not in favor of the kind of socialism established in the former Soviet Union, where all the means of production, which is all the factories and farms in the country, were owned by the government. কিন্তু তিনি এরম সোশ্যালিজমও চাননি যেখানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যেরকম ছিল সেরকম সোশ্যালিজম, অর্থাৎ সমস্ত কিছুর মালিক সরকার, এরম সোশ্যালিজমও তিনি চাননি। তো দেয়ার ওয়াজ নো প্রাইভেট প্রপার্টি, মানে সোভিয়েত ইউনিয়নে কোনো প্রাইভেট প্রপার্টি নেই, এরকমও তিনি চাননি যে কোনো প্রাইভেট প্রপার্টি থাকবে না, সমস্ত কিছু সরকারের হবে, সরকারই সমস্ত কিছু করবে, এরকমও সোশ্যালিজম চাননি। ইট ইজ নট পসিবল ইন এ ডেমোক্রেসি লাইক ইন্ডিয়া ফর দ্য গভর্নমেন্ট টু change the ownership pattern and land and other properties of its citizen in the way that was done in former Soviet Union. অর্থাৎ সেই সময় যদি জওহরলাল নেহেরু চাইতেন যে সোভিয়েত ইউনিয়নের মতো যে সোশ্যালিজম বা চায়নার মতো যে সোশ্যালিজম সেটা নেব, সেটা সম্ভব নয়, সম্ভব ছিল না। কারণ তখন আমাদের দেশের প্রপার্টি কার কিভাবে সেরকম কোনো ঠিকই ছিল না, এই জমিটা কার নামে, জমিটার মালিকানা কার কাছে, এই সমস্তগুলো মানে খুব একটা বাজে অবস্থায় ছিল। তো সেই রকম ভাবে সমস্ত কিছু হঠাৎ করে সরকার নিয়ে নেবে, এটা তো সম্ভবই নয়। আর সেকেন্ড ব্যাপার, এটার একটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যেটা আগেই বললাম যে কোনো সরকারি যদি সমস্ত কিছু করে, সেখানে আমাদের চয়েস বলে কিছু থাকবে না, সাধারণ মানুষের চয়েস কিছু থাকবে না, প্রাইভেট থাকাও অবশ্যই প্রয়োজন। যাই হোক, নেহরুজি এরকম চাননি। নেহরু অ্যান্ড মেনি আদার লিডার্স অ্যান্ড থিঙ্কার্স অফ দ্য নিউলি ডেভেলপড ইন্ডিয়া, নিউলি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া sought an alternative to the extreme version of capitalism and socialism. তো
যারা এই সময় পলিসি মেকার ছিল, যারা থিঙ্কার ছিল এবং যারা নেতা ছিল, তারা দেখছেন যে পুরোপুরি ক্যাপিটালিজমও ভালো নয়, ক্যাপিটালিজম হলে সাধারণ মানুষের কথা কেউ শুনবে না, আবার সোশ্যালিজমও ভালো নয়, তাহলে এক শ্রেণীর মানুষ বঞ্চিত হবে, পুরোপুরি সোশ্যালিজমও ভালো নয়, এর মাঝখানে কেন একটা পথ বাছতে হবে। বেসিক্যালি sympathizing with the socialist outlook, they found the answer in an economic system which, in their view, combined the best features of socialism without the drawbacks. তো এইখানে তারা বিভিন্ন ভেবে চিন্তে একটা জিনিস করলেন যে সোশ্যালিজম অন্তত ক্যাপিটালিজমের থেকে কিছুটা হলেও ভালো, সোশ্যালিজমের কিছুটা হলেও ক্যাপিটালিজম থেকে ভালো, কিন্তু এক্সট্রিম তো ভালো নয়, তাই জন্য সোশ্যালিজমটাকেই একটু নরম করে আমরা ইউজ করব। সোশ্যালিজমের যে কনসেপ্ট সেটাই আমরা নেব, কিন্তু সেটার থেকে কিছুটা কম করে, তার সোশ্যালিজমের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলোকে বাদ দিয়ে আমরা নেব। ইন দিস ভিউ, ইন্ডিয়া উড বি এ সোশ্যালিস্ট কান্ট্রি উইথ এ স্ট্রং পাবলিক সেক্টর বাট অলসো উইথ প্রাইভেট প্রপার্টি অ্যান্ড ডেমোক্রেসি। দ্য গভর্নমেন্ট উড প্ল্যান, যেটা গভর্নমেন্ট প্ল্যান আমাকে 2.2 বক্সে বলা হয়েছে, তো যাই হোক, দ্য গভর্নমেন্ট উড প্ল্যান ফর দ্য ফর দ্য ফর দ্য economy with the private sector being encouraging to be the part of plan effort। তো এই পুরো লাইনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, কোথায় গেল, এখানে এখানে বলা হচ্ছে, তো ফাইনালি ইন্ডিয়া ঠিক করে, ভারত ঠিক করে যে একটা এমন ইকোনমি নেবে যেটা দুটোর মাঝখানে থাকবে, অর্থাৎ সোশ্যালিজমই হবে সেটা, সরি দুটোর মাঝখানে বলা ভুল, সোশ্যালিজম নেবে, কিন্তু সোশ্যালিজমের যে ড্রব্যাক গুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে সে নেবে। এবং এর মানে কি, গভর্নমেন্ট সেক্টর থাকবে, গভর্নমেন্ট স্ট্রং হবে, কিন্তু তার মানে এই নয় যে তার হাতে আলটিমেট ক্ষমতা থাকবে, তার নিচে আবার প্রাইভেট সেক্টর থাকবে, গভর্নমেন্ট প্ল্যান তৈরি করবে আর প্রাইভেট সেক্টর সেই প্ল্যানগুলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট, এবং প্ল্যান সম্পর্কে 2.2 বক্সে বলা হয়েছে কি সেটা একটু দেখব। হোয়াট ইজ এ প্ল্যান? এ প্ল্যান spells out how the resources of a nation should be put to use। এনসিআরটির একটা ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসকে বেসিক থেকে হাই লেভেল অবধি ভালো করে বোঝানো হয়েছে যে প্ল্যান জিনিসটা কি। আমরা তো প্রথমেই ওখানে পড়েছিলাম প্ল্যান, প্ল্যান সম্পর্কে বলা হয়েছে কোন প্ল্যানে কি হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি প্ল্যান জিনিসটা কি সেটা সম্পর্কেই বলা হয়নি। তো আমরা এখান থেকে দেখে নেব প্ল্যান কাকে বলে। প্ল্যান হচ্ছে এমন একটা জিনিস যে একটা দেশের যা রিসোর্সেস রয়েছে সেটাকে সব থেকে ভালোভাবে কিভাবে ইউজ করা যায় তার একটা পদ্ধতি, এইটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং। It should have some general goals as well as specific objectives which are to be achieved within a specified period of time। তো প্ল্যান যখন করা হবে তার একটা অবজেক্টিভ থাকবে, একটা গোল থাকবে যে আমরা 5 বছরের মধ্যে এই সেক্টরকে উন্নতি করব, 5 বছরের মধ্যে আমরা কৃষি ক্ষেত্রে ডবল ইনকাম করাবো, 5 বছরের মধ্যে আমাদের জিডিপির গ্রোথ 7%-এ নিয়ে যাব, এরকম এক একখানা গোল থাকবে আর একটা নির্দিষ্ট টাইম থাকবে। এরকমও নয় যে গোলটা যতদিন খুশি, আমি বলে দিলাম একটা প্ল্যান যতদিন খুশি সেটা হবে, এরকম নয়, একটা নির্দিষ্ট টাইম, ইন্ডিয়াতে যেটা 5 বছর। তো দুটোর সমন্বয়ে এই প্ল্যানটা তৈরি হবে। In India, plans are of 5 years duration and are called 5-year plans। তো এই পুরো যে ব্যাপারটা ইম্পর্টেন্ট বুঝতে হবে, প্ল্যান কি, তার জন্য এই 4টে লাইন ইম্পর্টেন্ট। এবং আমরা এই প্ল্যানিং ব্যাপারটাকে নিয়েছি সোভিয়েত ইউনিয়ন থেকে। উই বরোড দিস ফর্ম অফ ফর্মার সোভিয়েত ইউনিয়ন, দ্য পায়োনিয়ার ইন ন্যাশনাল প্ল্যানিং। এবং যে দেশে এই প্ল্যানিং করা হয় সবাই সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়েছে, কারণ এই সোভিয়েত ইউনিয়নই প্রথমবার এই প্ল্যানিং কনসেপ্টটা পৃথিবীর সামনে রাখে। এবং আজকে অনেক দেশ এই প্ল্যানিং সিস্টেমটা নিয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন বলেই আর কোনো দেশ পৃথিবীতে নেই। যাই হোক, আমরা 5 বছরের প্ল্যানিং করি, তো সেটা করতাম, অ্যাকচুয়ালি সেটাকে বলা হচ্ছে 5-year প্ল্যানিং বলা হতো। আওয়ার প্ল্যান ডকুমেন্টস নট অনলি স্পেসিফাই দ্য অবজেক্টিভ অফ দ্য
attend in the 5 years of plan, but also what to be achieved over a period of 20 years. আমাদের প্ল্যান আমরা নর্মালি জানি যে 5 বছরের প্ল্যান হয়, 5 ইয়ার প্ল্যান বলে আমরা এতদিন ধরে পড়ে আসছি বিভিন্ন জায়গায়, কিন্তু অ্যাকচুয়ালি 5 ইয়ার প্ল্যানের সাথে সাথে আরো একটা প্ল্যান হয়, সেটাতে ঠিক করা হয় যে 20 বছরে আমরা কি পাবো। ওকে, যেমন করে 5 বছরের জন্য একটা প্ল্যান হয়, তেমনি করে 20 বছরের জন্য একটা প্ল্যান হয়। আর এই লং টার্ম প্ল্যানকে, দিস লং টার্ম প্ল্যান ইজ কল্ড পার্সপেক্টিভ প্ল্যান। ঠিক আছে, এই যে লং যে প্ল্যানটা 20 বছরের জন্য করা হয় সেটাকে বলা হচ্ছে পার্সপেক্টিভ প্ল্যান। তো 5 ইয়ার প্ল্যান আর পার্সপেক্টিভ প্ল্যান, এই দুটো প্ল্যান আমাদের দেশে হয়। দ্য 5 ইয়ার প্ল্যান আর supposed to provide the basis for the perspective plan, অর্থাৎ এই 5 বছরের প্ল্যানগুলো অ্যাকচুয়ালি এই 20 বছরের প্ল্যানটাকে অ্যাচিভ করার জন্য ইউজ করা হয়। 20 বছর ধরে কি হবে, 20 বছর পরে আমাদের দেশের কি হওয়া উচিত, এইটাকেই ভেঙে ভেঙে 5টা বছর করে প্ল্যান করা হয়, সেটাই হচ্ছে 5 ইয়ার প্ল্যান। তো নতুন একটা জিনিস শিখলাম এখান থেকে, পার্সপেক্টিভ প্ল্যান। It will be unrealistic to expect all the goals of a plan be given equal importance in all the plan. এরকম এটাও ভাবা উচিত নয় যে প্রত্যেকটা জিনিসকে সমান গুরুত্ব দেওয়া হবে প্রত্যেকটা প্ল্যানে, এটাও নয়। কোনো সময় কৃষিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কোনো সময় হয়তো অন্য কোনো একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো এটা ঘুরিয়ে ফিরিয়ে হয়। ইনফ্যাক্ট দ্য গোলস মে অ্যাকচুয়ালি বি ইন কনফ্লিক্ট, এবং গোলগুলো একে অপরের দ্বন্দ্বমূলকও হয়। যদি আমি বলি যে এই 5 ইয়ার প্ল্যানে কৃষির উন্নতি করা হবে, অটোমেটিক্যালি সেটা হচ্ছে শিল্পক্ষেত্রের জন্য একটা নেগেটিভ করছে, শিল্পক্ষেত্র সেই সময় কিছু হবে না। আবার যদি বলি শিল্পক্ষেত্রের উন্নতি হবে, তাহলে কৃষিক্ষেত্রের সেই সময় জোর দেওয়া হবে না। এবার প্রশ্ন আসতেই পারে যে এরকম দুটোকেই জোর একসাথে দেওয়া যেতে পারে। ব্যাপকভাবে জোর দুটোতে দেওয়া সম্ভব নয় একসাথে, যেমন করে একটাতে জোর দেওয়া সম্ভব, অল্প অল্প করে জোর অবশ্যই দেওয়া যেতে পারে। যাই হোক, ফর এক্সাম্পল দ্য গোল অফ introducing modern technology may be in conflict with the goal of increasing the employment in the technology, reduce the need for the labor। এখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া হয়েছে, ছোট এক্সাম্পল কিন্তু খুব এফেক্টিভ এক্সাম্পল, যেটা হচ্ছে কোনো একটা প্ল্যানে ঠিক করা হলো যে আমরা মডার্ন টেকনোলজির ওপর জোর দেব, আমাদের দেশের টেকনোলজি বাড়াবো, সমস্ত কলকারখানাতে টেকনোলজি বাড়ানোর দিকে জোর দেব। অটোমেটিক্যালি এটা এফেক্ট পড়বে কিসে, লেবারদের ওপরে, কারণ টেকনোলজি এসে লেবারদের সংখ্যাটা, লেবারদের যে কাজটা সেটা কমিয়ে দেবে। তো স্বাভাবিকভাবে লেবারদের সংখ্যাও কম লাগবে কারখানাতে, অটোমেটিক্যালি এই দুটো একে অপরের দ্বন্দ্বমূলক। দ্য প্ল্যানার্স হ্যাভ টু ব্যালেন্স দিস গোলস, এ ভেরি ডিফিকাল্ট জব ইনডিড। এবং যারা আমাদের এই প্ল্যানগুলো তৈরি করে, যারা উপরে বসে রয়েছে, তাদের কাছে এটা একটা গুরুত্ব, মানে বিশাল বড় চ্যালেঞ্জ এই প্ল্যান তৈরি করা, কারণ দুটো জিনিসকেই সমান ব্যালেন্স দিতে হবে। হ্যাঁ, টেকনোলজিও বাড়াতে হবে, আবার দেখতে হবে যাতে মানুষের কাজ না চলে যায় ব্যাপকভাবে। তো এই দুটো জিনিসই দেখে করতে হবে, তো এটা একটা খুবই শক্ত কাজ। we find difficult goals being emphasized in different plans in India। তো আমরা দেখবো যে বিভিন্ন প্ল্যানে বিভিন্ন গোলস রাখা হয়েছে। our 5 year plan do not spell out how much of each and every good and service is to be produced। মানে এরম নয় যে প্ল্যানে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে বলা হবে এই জিনিসটা এতটা উন্নতি করতে হবে, এই জিনিসটা এতটা উন্নতি করতে হবে, এইভাবে বলা হয় না। দিস ইজ নাইদার পসিবল নট নেসেসারি, এটা সম্ভবও নয়, কোনোভাবেই সম্ভব নয়। যদি বলা হয় যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্ল্যান দিতে হবে, সেটা একদমই সম্ভব নয়। এবং এই জিনিসটা সোভিয়েত ইউনিয়ন ট্রাই করেছিল, দ্য সোভিয়েত ইউনিয়ন, ফর্মার সোভিয়েত ইউনিয়ন ট্রাই টু ডু দিস অ্যান্ড ফেল্ড। মানে তারা চেয়েছিল যে দেশের যে কটা জিনিস রয়েছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, মানে জাস্ট উদাহরণ যদি কৃষিক্ষেত্রই দেখি, তার মধ্যেই একাধিক জিনিস, ধান চাষের জন্য আলাদা প্ল্যান, গম চাষের জন্য আলাদা প্ল্যান, ডাল চাষের জন্য আলাদা প্ল্যান, ফল চাষের জন্য আলাদা প্ল্যান। এরকম যদি দেখা যায় ভারতে, মানে একটা দেশে একাধিক জিনিস তৈরি হয়, প্রত্যেকটা জিনিসের উপর ইম্পর্টেন্স দেওয়া সম্ভব নয় আলাদা আলাদা করে। তো এটা
সম্ভব নয়। ইট ইজ এনাফ ইফ দ্য প্ল্যান ইজ স্পেসিফিক অ্যাবাউট দ্য সেক্টর হোয়ার ইজ প্লেস দ্য কমান্ডিং রোল, ফর ইনস্টেন্স পাওয়ার জেনারেশন অ্যান্ড ইরিগেশন হোয়াইল লিভিং দ্য রেস্ট অফ দ্য মার্কেট। তো এর থেকে ভালো নয় কি পুরো সেক্টরের ওপর জোর দাও, ধান গম আলাদা করে না বলে বলে দাও এগ্রিকালচারাল সেক্টরের জন্য আমরা এই প্ল্যান করছি, হয়ে গেল, সমস্ত ক্ষেত্রের মধ্যে চলে আসবে। তো সেরকমই একটা ব্যাপার, প্ল্যানিং এইভাবে করা হয়। তো প্ল্যানিং সম্পর্কে বেসিক আইডিয়া আমরা এখান থেকে পেলাম এবং খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা অলরেডি এখান থেকে পেয়ে গেলাম। এরপরে কোনটা বলা হচ্ছে এখানে, The Industrial Policy Resolution of 1948 and Directive Principle of Indian Constitution reflected the outlook. তো আমাদের যে দুটো লয়ের কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন, এই রেজলিউশনটা এবং ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই দুটোতেই এই ওপরে যে কথাটা বলা হলো আমাদের ইকোনমি কেমন হবে, সোশ্যালিস্ট ইকোনমিরই লাইটার ভার্সন হবে, সেটা এই দুটোতেই দেখা যাচ্ছে। ইন 1950 দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ উইথ দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ইটস চেয়ারপারসন, দ্য এরা অফ 5 ইয়ার প্ল্যানস হ্যাজ বিগিন। তো 1950 সালে প্ল্যানিং কমিশন শুরু হয়, তৈরি করা হয় এবং যার হেড রাখা হয় প্রাইম মিনিস্টারকে, এবং তারপর থেকে আমাদের দেশে প্ল্যানিং এর যে এরাটা, এরা অফ প্ল্যানিং, সেটা শুরু হয়। এরা বলতে যুগ, যুগকে ইংলিশে বলা হয় এরা, তো সেটা শুরু হয়। তো নেক্সট যেটা বলা হয়েছে, দ্য গোল অফ 5 ইয়ার প্ল্যান, 5 বছরের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবজেক্টিভ গোল কি ছিল? এ প্ল্যান শুড হ্যাভ সাম ক্লিয়ারলি স্পেসিফাইড গোল। অবশ্যই যে একটা প্ল্যান করা হবে তার একটা স্পেসিফাইড গোল থাকবে, সেটা দেশের জন্য 5 ইয়ার প্ল্যান করা হোক বা আমাদের সাধারণ জীবনে প্ল্যান হোক, তার একটা নির্দিষ্ট গোল থাকবে। The goal of the 5 year plans are growth, modernization, self-reliance and equity. তো আমাদের দেশের 5 বছরের পরিকল্পনার যে মেন 4টে গোল, সেটা হচ্ছে গ্রোথ, মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ, সেলফ রিলায়েন্স অর্থাৎ স্বনির্ভরতা, এবং ইকুইটি অর্থাৎ ইকুইটি। ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়। অর্থাৎ আমরা অবশ্যই গ্রোথ করব, আমরা যে অবস্থায় রয়েছি তার থেকে গ্রোথ করব। সেকেন্ড হচ্ছে মডার্নাইজেশন, আধুনিকীকরণ করব সমস্ত ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, মানুষের জীবনে, চিকিৎসা ক্ষেত্রে, সমস্ত কিছুতে মডার্নাইজেশন হবে। সেলফ রিলায়েন্স, এবং খুব ইম্পর্টেন্ট একটা কথা, সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা, অর্থাৎ যতটা পারবো আমরা বিদেশি জিনিসকে ভারতে ইম্পোর্ট করা বন্ধ করবো, অর্থাৎ নিজেদের জিনিসের উপর সেলফ রিলায়েন্স হবো, যেটা খুবই প্রয়োজনীয় জিনিস, যার ফলে যে ব্যালেন্স ডিফিসিট বা ফিসকাল ডিফিসিট এগুলো কমে যাবে। তো সেলফ রিলায়েন্স এবং হচ্ছে ইকুইটি অর্থাৎ সবার জন্য সমান ন্যায়, যা আমরা এই প্ল্যানের মাধ্যমে প্রতিষ্ঠা করব। একজন গরিব মানুষের জন্যও করব, একজন উচ্চবিত্তের জন্যও করব। এটাই হচ্ছে আমাদের প্ল্যানের 4টে উদ্দেশ্য, গোল। This does not mean that all the plans have given equal importance to all these goals. এবার এর মানে এই নয় যে এই চারটে জিনিসের উপরে প্রত্যেকটা প্ল্যানের সমান গুরুত্ব দেওয়া হয়েছে, কোনোটাতে হয়তো মডার্নাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে বাকিগুলোকে কম, বা বাকি 3টেকে জোর দেওয়া হয়েছে একটাকে কম, এরকমও হয়েছে। ডিউ টু লিমিটেড রিসোর্সেস এ চয়েস হ্যাজ টু মেড ইন ইচ প্ল্যান অ্যাবাউট হুইচ অফ দ্য গোলস টু বি গিভেন প্রাইমারি ইম্পর্টেন্স। তো এই চারটের মধ্যে আমরা কোনটাকে প্রাইমারি ইম্পর্টেন্স দেবো, প্রধান ইম্পর্টেন্স দেবো, সেটা আমাদের প্ল্যান করার সময় ভাবতে হবে, এবং প্রত্যেকটা প্ল্যানে সেটা আলাদা আলাদা করে করা হয়েছে। এর কারণ অবশ্যই রিসোর্সেস অনেক কম, সেই তুলনায় কনজামশন অনেক বেশি। একটা দেশে যত রিসোর্স থাকে তার থেকে বেশি সেই দেশের জনসংখ্যা বা হয়ে গেলে সেখানে অবশ্যই রিসোর্স অনেক কমে যাবে, আমাদের এখানে রিসোর্স অনেকটাই কম। নেভারথেলেস the plans have to ensure that as far as possible the policies of the plan do not contradict these 4 goals. অর্থাৎ প্ল্যান অন্তত এই জিনিসটা দেখে, এই 4টে যে গোলের কথা বলা হচ্ছে সেটার থেকে যেন সরে না যায়, কোনো না কোনো এর মধ্যে কোনোটা থাকে, বা এর মধ্যে থেকে কিছু নিয়ে অবশ্যই প্ল্যান করা হয়, এটা দেখা হয়। লেট আস নাও লার্ন অ্যাবাউট দ্য গোলস অফ প্ল্যানিং ইন সাম ডিটেল। এবার হচ্ছে এই সম্পর্কে, গোলগুলো সম্পর্কে জানা। ফার্স্ট হচ্ছে গ্রোথ।
It refers to increase in the country's capacity to produce the output of goods and service within the country. গ্রোথ মানে কি? গ্রোথ মানে আমরা নর্মালি যেটা ভাবি, গ্রোথ মানে হচ্ছে পয়সার মাধ্যমে উন্নতি। আজ আমার কাছে 5,000 টাকা আছে, তার কালকে 6,000 টাকা আছে, তার মানে আমার গ্রোথ হয়েছে। দেশের ক্ষেত্রেও আমরা সেম ভাবি যে আজকে যতটা সব সম্পদ রয়েছে দেশে, তার থেকে পরের বছরে বা 5 বছর পরে আরো সম্পদ বেড়েছে, এইটা গ্রোথ নয়। গ্রোথ ইকোনমিক্সের ভাষায় এইটা নয়। এখানে গ্রোথ বলতে বোঝানো হচ্ছে আমাদের নিজের দেশের মধ্যে যতটা প্রডিউস এই বছরে হয়েছে, যতটা জিনিস গুডস প্লাস সার্ভিস, যতটা গুডস প্লাস সার্ভিস প্রডিউস হয়েছে, তার পরের বছরে সেই আউটপুটটা বেড়েছে কিনা, এটাই হচ্ছে গ্রোথ। অর্থাৎ একদম সিম্পল ভাষায় হচ্ছে জিডিপি। জিডিপি যে জিনিসটা, সেইটার যদি বাড়ে তাহলে আমরা গ্রোথ হয়েছে বলবো। ওকে, যখনই দেখা যাবে যে জিডিপি বেড়েছে 4%, 5%, 6%, এর মানে বুঝতে হবে যে আগের বছরের থেকে এই বছরে আমাদের 5% গ্রোথ হয়েছে। বোঝা যাচ্ছে? ইট ইমপ্লাইজ আইদার এ লার্জার স্টক অফ প্রোডাক্টিভ ক্যাপিটাল or a large size of supplying service like transport and banking। তো এর জন্য এবারে জিনিসগুলো তৈরি করতে গেলে আবার কিছু জিনিস লাগবে, যেমন ট্রান্সপোর্ট, যেমন ব্যাংকিং, এই সমস্ত জিনিসগুলো। আরো বলছে অর অ্যান ইনক্রিজ ইন দ্য এফিসিয়েন্সি অফ প্রোডাক্টিভ ক্যাপিটাল অ্যান্ড সার্ভিস, এই সমস্ত জিনিসগুলোর প্রয়োজন রয়েছে। শুধুমাত্র গ্রোথ করব, প্রচুর প্রডিউস করব ভাবলেই করা যাবে না, তার জন্য তার সাহায্যকারী জিনিস চাই, যেগুলোকে আমরা সার্ভিস সেক্টর বলি। যেমন ব্যাংকিং একটা সার্ভিস সেক্টর, ট্রান্সপোর্টেশন একটা সার্ভিস সেক্টর। এই সার্ভিস সেক্টরগুলো থাকলে তবেই এখানে গ্রোথটা সম্ভব হবে। এ গুড ইন্ডিকেটর অফ ইকোনমিক গ্রোথ ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোথায় বলা হয়েছে, ইকোনমিক্স ইজ স্টেডি ইনক্রিজ ইন দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর জিডিপি। যেটা আমি প্রথমেই বলে দিলাম অলরেডি, যে জিডিপির গ্রোথ মানেই একটা জিনিস যে আমাদের দেশের গ্রোথ হচ্ছে। যে দেশের জিডিপি গ্রোথ হবে, যে দেশের জিডিপি আগের বছরের থেকে কোনো না কোনো পার্সেন্ট, সেটা 1% হলেও বাড়লে সেই 1% গ্রোথ সেই দেশের হয়েছে আমরা বলতে পারবো। তো এখানে টেবিল নাম্বার 2.4 বক্স 2.4 রয়েছে, যদি আমাদের বক্স 2.4 এখনো দেখতে বলেনি, যখন দেখতে বলবে তখন দেখবো। আগে কি বলেছে বক্স 2.4 দেখতে, বা 2.3 দেখতে বলেছে? দেখতে বলা হয়নি, যখন বলা হবে তখন ওটা দেখে নেবো দুটোতে কি বলা রয়েছে, আর না হলেও পরে লাস্টে দেখে নেবো। The GDP is the market value of all the goods and service produced in the country during a year। এখানে হচ্ছে জিডিপির ডেফিনেশন দেওয়া হয়েছে, এবং এক্স্যাক্টলি এই লাইনটা তুলে দিয়েই পরীক্ষায় প্রশ্ন আসে। এক্স্যাক্টলি যেটা এখানে লেখা রয়েছে সেটাই। The GDP is the market value of all the goods and service produced in the country during a year। একটা দেশের বাউন্ডারির মধ্যে যত গুডস আর যত সার্ভিস প্রডিউসড হবে, তার মার্কেট ভ্যালুর সমান সাম হচ্ছে জিডিপি। ফার্স্ট অফ অল এখান থেকে জানতে হবে যে গুডস তো নয় বুঝলাম, সার্ভিস কেন? সার্ভিসও প্রডিউস হচ্ছে। ওয়ান টাইপ অফ ইকোনমিক্সের ভাষায় সার্ভিস যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোও প্রডিউস হচ্ছে। অর্থাৎ একজন ব্যাংকার ব্যাংকে বসে কাজ করছে, অর্থাৎ সে সার্ভিস প্রডিউস করছে। একজন টিচার পড়াচ্ছে, তার মানে সে সার্ভিস প্রডিউস করছে। যতক্ষণ পর্যন্ত কোনো একটা কাজের বিনিময়ে কেউ একটা কিছু টাকা পাবে, তার মানে সেখানে সার্ভিস প্রডিউস হচ্ছে। আমি যদি ফ্রিতে পড়াই, কোনো টাকা না নিচ্ছি, নেব না, যদি না নিই, তাহলে সেইটা হচ্ছে সার্ভিস হচ্ছে না, সেটা সোশ্যাল সার্ভিস হচ্ছে, আলাদা ব্যাপার, সেটা অন্য কনসেপ্ট। ইকোনমিক্সের কোনো কনসেপ্ট সেখানে নেই। আমি যদি পড়িয়ে তার থেকে কিছু টাকা লাভ করি, আয় করি, বা এই ইউটিউবে আমি পড়াচ্ছি তার মাধ্যমেও যদি আমি কিছু টাকা পাই, সেটা আমার কাছে সার্ভিস, সেটা কান্ট্রির কাছে সার্ভিস। তাহলে আমি আমার সার্ভিস দেশকে দিচ্ছি, এই সার্ভিসকেও যোগ করতে হবে, প্লাস গুডস। এবার গুডস সম্পর্কে সকলেই জানি যে যে কোনো জিনিস তৈরি হচ্ছে তার টোটাল, কিন্তু সেটা মার্কেট ভ্যালুতে হতে হবে। একটা ফোন তৈরি করতে হয়তো 4,000 টাকা খরচা হয়েছে, এবং সেটা বিক্রি হয়েছে 5,000 টাকায়, তাহলে আমি 5,000 টাকাই নেব, কারণ সেটা মার্কেট ভ্যালু। তো এইগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে জিডিপি।
You can think of the GDP as a cake and the growth is the increase in the size of the cake. খুব সিম্পল একটা সাধারণ এক্সাম্পল দেওয়া হয়েছে যে তোমরা মানে আমরা জিডিপি কে একটা কেক মনে করতে পারি, সিম্পল একটা কেক মনে করতে পারি, এবং যদি কেকটার সাইজ ইনক্রিজ হয় সেই তাহলে বলতে হবে যে কেকটার ইনক্রিজ হয়েছে, অর্থাৎ জিডিপির ইনক্রিজ হয়েছে। ইফ দ্য কেক ইজ লার্জার মোর পিপল ক্যান এনজয় ইট, যদি কেকটা খুব বড় হয় তাহলে বেশি মানুষ সেটাকে কেটে খেতে পারবে, যদি কম ছোট টুকরো হয় সেটা কম লোক খেতে পারবে, সেটাই না? যদি একটা ছোট টুকরো হয় সেটা যদি 10 জন ভেঙে ওটাকে কেটে খেতে পারে সমান ভাগে টুকরো করে বা যেভাবে হোক টুকরো করে 10 জন খেতে পারবে, কিন্তু সেটা যদি খুব বড় কেক হয় 100 জনও খেতে পারবে। জিডিপি হচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিস, যদি জিডিপি বেশি হয় তাহলে বেশি মানুষের সুবিধা হবে, যদি জিডিপি কম হয় তাহলে কম মানুষের সুবিধা হবে। তো একটা সাধারণ এক্সাম্পলের মাধ্যমে কি করে বোঝানো হচ্ছে জাস্ট বোঝো যে এটা এটা আশা করছি এখন বোঝা গেছে। ইট ইজ নেসেসারি টু প্রডিউস মোর গুডস অ্যান্ড সার্ভিস ইফ দ্য পিপল অফ ইন্ডিয়া আর টু এনজয় এ মোর রিচ অ্যান্ড ভ্যারিড লাইফ। যদি দেশের মধ্যে, বারে বারে বলা হচ্ছে বাউন্ডারির মধ্যে, দেশের বাউন্ডারির মধ্যে, তো দেশের বাউন্ডারির মধ্যে যদি এই বছরের তুলনায় পরের বছরে বেশি উৎপাদন হয়, তার মানে বেশি জিডিপি হচ্ছে, বেশি উৎপাদন করতে গেলে বেশি সংখ্যায় লোক লাগবে, বেশি উৎপাদন করতে গেলে বেশি মাইনে দিতে হবে, তো অটোমেটিক্যালি যে মানুষগুলো কাজ করছে তাদেরও গ্রোথ হচ্ছে। অর্থাৎ যদি দেশের মধ্যে জিডিপি গ্রোথ হয় একটা মানুষেরও লাইফেরও গ্রোথ হবেই, এটা একদম প্রমাণিত। ওকে, the GDP of a country is derived from the different sectors of the economy, namely the agricultural sector, the industrial sector and the service sector. তো একটা দেশে যতগুলো সেক্টর রয়েছে সমস্ত কিছুতে যা উৎপাদন হচ্ছে সমস্ত কিছুকে অ্যাড করা হবে জিডিপির মধ্যে। সেটা এগ্রিকালচার সেক্টর হলে এগ্রিকালচারের যে টোটাল উৎপাদন হচ্ছে তার মার্কেট ভ্যালু, সার্ভিস সেক্টর হলে সার্ভিস সেক্টরের, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে জিনিসগুলো তৈরি হচ্ছে তার মার্কেট ভ্যালুকে আমরা অ্যাড করব। দ্য কন্ট্রিবিউশন made by each of this sector makes up the structural composition of the economy. তো এই সমস্ত সেক্টরের একত্রিতভাবে যে কন্ট্রিবিউশন, সবাই কিছু না কিছু দিচ্ছে, হয়তো তারা নিজেদের লাভ করার জন্যই করছে কিন্তু কিছু না কিছু ইকোনমিকে দিচ্ছে, সেই যেটা দিচ্ছে সমস্ত কিছু একত্রিত করলে হয়ে যাবে স্ট্রাকচারাল কম্পোজিশন অফ ইকোনমি। একটা ইকোনমির স্ট্রাকচারাল কম্পোজিশন, গঠন, একটা ইকোনমির গঠন এই সমস্তগুলোর টোটালকে বোঝাচ্ছে। In some countries, growth in the agriculture contributes more to the GDP growth, while in some countries the growth of the service sector contribute more to the GDP growth. মানে বলা হচ্ছে যে এমন দেশ রয়েছে যাদের কৃষিকাজ হচ্ছে জিডিপির বেশিরভাগ কন্ট্রিবিউশনটা করছে, টোটাল যা জিডিপি তার বেশিরভাগটা কৃষিকাজ থেকে আসছে। অনেকের আছে যাদের সার্ভিস সেক্টরটা বেশি দিচ্ছে। তো এইবার আমাদের বক্স 2.4 এ যেতে বলছে, তো চলে যাব বক্স 2.4, এইটা দ্য সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কাকে বলে? অ্যাজ এ কান্ট্রি ডেভেলপস ইট আন্ডারগো স্ট্রাকচারাল চেঞ্জ, যখনই কান্ট্রি ডেভেলপ করতে শুরু করে তার গঠনগত পরিবর্তন হয়। ইন দ্য কেস অফ ইন্ডিয়া দ্য স্ট্রাকচারাল চেঞ্জ ইজ পিকুলিয়ার, এবং ভারতের ক্ষেত্রে এটা খুবই পিকুলিয়ার। কেন? এখানে বলা হচ্ছে কি, ইউজুয়ালি উইথ দ্য ডেভেলপমেন্ট দ্য শেয়ার অফ এগ্রিকালচার ডিক্লাইন্স অ্যান্ড দ্য শেয়ার অফ ইন্ডাস্ট্রি বিকাম ডমিনেন্ট। ঠিক আছে, কোনো একটা দেশে যদি গ্রোথ হতে থাকে তাহলে দেখা যাবে ধীরে ধীরে এগ্রিকালচারাল সেক্টর থেকে জিডিপি আসা কমে যাবে, আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে জিডিপি আসা বেড়ে যাবে। প্রত্যেকটা উন্নত এবং উন্নতিশীল দেশের ক্ষেত্রে এটা দেখা গেছে। At higher levels of development, the service sector contributes more to the GDP than the other two sector. তো এই পুরো লাইনটা আমি মার্ক করছি, এখান থেকে এটা ইম্পর্টেন্ট লাইন।
এবং ফাইনালি যখন সেই দেশটা পুরোপুরি ডেভেলপড কান্ট্রি বলে পরিচিত হয়ে যাবে, তখন দেখা যাবে যে সার্ভিস সেক্টর থেকে বেশি জিডিপি আসছে, অন্য দুটোকে কমে গেছে। অর্থাৎ কোনো একটা দেশ, অর্থাৎ আমি একটা ডেভেলপ কান্ট্রির উদাহরণ নিয়ে নিচ্ছি, ইউএসএ। ইউএসএ এককালে ডেভেলপ ছিল না, অনেক আগেকার কথা হলেও, বা উদাহরণস্বরূপ কোনো কান্ট্রি নয়, একটা এবিসি এরকম করে নেওয়া যাক, কারণ ইউএসএ বললে আমাদের মাথায় আসবে যে ইউএসএ কবে হয়েছে এই সমস্ত। যাই হোক, কোনো একটা কান্ট্রি এ, এই কান্ট্রিটা আগে ছিল আন্ডার ডেভেলপড, অর্থাৎ সেই দেশে ভালো কিছু ছিল না, যেমন ভাবে আমাদের দেশ ইংরেজ রাজত্বে যেরাম ছিল আন্ডার ডেভেলপড সেরাম ছিল। তারপরে কোনো এক সময় এইটা উন্নতি করছে, তখন তাকে কি বলা হবে? ডেভেলপিং কান্ট্রি, যেটা ইন্ডিয়াকে এখন বলা হয় ডেভেলপিং কান্ট্রি। যখন সে একদম প্রাইমারি স্টেজে থাকবে, আন্ডার ডেভেলপ থাকবে, তখন এগ্রিকালচার, কৃষিকাজ জিডিপির বেশি পরিমাণটা দেবে। এগ্রিকালচার যত সে ডেভেলপ করবে, এই এই লেভেলে হয়তো এখানে একটা ইন্ডিকেটর বানাচ্ছি, এই একটা লেভেল। আচ্ছা, এক মিনিট। এইভাবে ডেভেলপ করছে, যখন ডেভেলপ করবে তাকে কি বলা হবে? ডেভেলপিং কান্ট্রি বলা হবে একে। এখান থেকে আমি একটা ইন্ডিকেটর বানাচ্ছি, এই লেভেলে হয়তো কৃষিকাজ থেকে যে জিডিপিটা আসতো তার যে গ্রাফটা সেটা এরকম ছিল, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে হয়তো এরকম ছিল সেকেন্ড, আর থার্ড সার্ভিস সেক্টর থেকে এরকম ছিল। এবার সে যত ডেভেলপের রাস্তায় যাবে, যত ডেভেলপ করবে, তখন তাকে ডেভেলপিং কান্ট্রি বলা হবে। তখন দেখা যাবে এগ্রিকালচার তত লেভেল কমতে থাকবে, এগ্রিকালচার থেকে জিডিপি তত লেভেল কমতে থাকবে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সেখানে বাড়তে থাকবে, সার্ভিস সেক্টর এরকমই থাকবে। আরো ডেভেলপ করলো, প্রায় ডেভেলপ কান্ট্রি হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। ডেভেলপ কান্ট্রি বলতে বোঝা যাচ্ছে যে যেগুলো খুব বড় বড় কান্ট্রি, ইউএসএ, আমেরিকা, এই ইউকে, রাশিয়া, কানাডা, এদের মতো যখন হয়ে যাবে তাকে ডেভেলপ কান্ট্রি বলবো। এই যত ডেভেলপ করবে, এক সময় দেখা যাবে ডেভেলপের মুখে এগ্রিকালচার সেক্টর কমে গেছে, এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের থেকে আসা জিডিপি বেড়ে গেছে। সার্ভিস সেক্টরও এই সময় কিছুটা হলেও বাড়বে, অর্থাৎ এগ্রিকালচার, সার্ভিস সেক্টর এরকম হবে। এবং ফাইনালি যখন এই কান্ট্রিটা ডেভেলপ করে যাবে, তখন তার দেখা যাবে যে কৃষিকাজ খুবই কম জিডিপি দিচ্ছে, ইন্ডাস্ট্রি কৃষিকাজের থেকে বেশি দিচ্ছে, কিন্তু সব থেকে বেশি দিচ্ছে কে? সার্ভিস সেক্টর। এবং শুধু বেশি দেবে নয়, অনেকটা বেশি দেবে, এই রকম প্রসেস হয়। ইউএস এর ক্ষেত্রে বা আমেরিকার ক্ষেত্রে যদি এখন দেখি, কারণ তারা সবাই ডেভেলপড হয়ে গেছে, তাদের গ্রাফটা এরকম হবে। এগ্রিকালচার সেক্টর আরো হয়তো কম হবে, এইটুকু আছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর দেখবো হয়তো এতটা রয়েছে, কিন্তু সার্ভিস সেক্টর দেখবো বিশাল উঁচুতে রয়েছে, তাদের জিডিপির যে এগুলো রয়েছে, ইন্ডিকেটার্স গুলো, সেগুলো ইউএস এর দেখলে এরকম দেখতে পাবে, কানাডা বা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি দেখলে এরকম হবে। কিন্তু আর কোনো একটা যদি আন্ডার ডেভেলপ কান্ট্রি দেখো, যেমন ধরো সেখানে খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে না, এরকম যে কোনো কান্ট্রির দিকে দেখতে পারো, সেই কান্ট্রিতে দেখবে যে এইরকম গ্রাফ থাকবে, যে কৃষিকাজ অনেকটা বেশি, কৃষিকাজের পরিমাণ হবে, কৃষিকাজের থেকে জিডিপির পরিমাণ অনেকটা বেশি, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থাকবে অল্প, সার্ভিস সেক্টর থাকবে একদমই কম, এরকম গ্রাফ হবে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা খুবই পিকুলিয়ার যে ইন ইন্ডিয়া দ্য শেয়ার অফ এগ্রিকালচার ইন জিডিপি ওয়াজ মোর দ্যান 50%। আমাদের দেশের এগ্রিকালচারের থেকে জিডিপি আছে 50%, অ্যাজ উই উড এক্সপেক্ট ফ্রম এ পুয়ার কান্ট্রি। আমরা প্রথমে অবশ্যই আগে পুয়ার কান্ট্রি ছিলাম, আমরা ডেভেলপিং ছিলাম, তখন আমাদের এগ্রিকালচার থেকেই বেশি জিডিপি আসতো, প্রায় 50% জিডিপি আসতো। এই ঘটনা ঘটে 1990 খ্রিস্টাব্দ অব্দি। 1990 খ্রিস্টাব্দ অব্দি আমাদের দেশের জিডিপির একটা বড় অংশ এগ্রিকালচার থেকে আসতো। But by 1990, the share of the service sector was 40.59%, more than that of agriculture or industry. মানে একটু আগে ইকোনমিক্স কি বলছে, যে যখন
দেশটা পুরোপুরি ডেভেলপড হয়ে যাবে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চলে আসবে, তখন তার সার্ভিস সেক্টর বাকি দুটোকে পেরিয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া এখনো পর্যন্ত ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া এখনো হচ্ছে এই রাস্তাতে চলছে না, সে একদম আন্ডার ডেভেলপড আছে, না একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছে, এইরকম জায়গায় কোথাও রয়েছে। তো এই অবস্থাতে এসেও ইন্ডিয়ার সার্ভিস সেক্টর অনেক বেশি জিডিপি নিয়ে আসছে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তার থেকে কম, এগ্রিকালচার সেক্টরও তার থেকে কম। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্তমান জিডিপির গ্রাফ। তো এরকম হয়, এটার পিছনে কি কারণ? লাইক হোয়াট উই ফাইন্ড ইন ডেভেলপড নেশন, মানে ডেভেলপড কান্ট্রিগুলোতে যেরকম হয় সেরকম। তো এই এই গ্রাফ দেখে কি আমরা নিজেদের মানে ইন্ডিয়াকে ডেভেলপড কান্ট্রি বলে দেবো যে আমাদের দেশ ডেভেলপ হয়ে গেছে? না, সেটা নয়। কিন্তু এটা একটা অদ্ভুত রকমের জিনিস যেটা ইন্ডিয়ার ক্ষেত্রেই দেখা যায়। দিস ফেনোমেনন অফ গ্রোয়িং শেয়ার অফ দ্য সার্ভিস সেক্টর ওয়াজ অ্যাক্সিলারেটেড ইন দ্য পোস্ট 1991 পিরিয়ড। দিস মার্ক দ্য onset globalization in the country which will be distinguished in the subsequent chapter। তো এর কারণ কেন হয়েছিল? এই 1991 থেকে গ্লোবালাইজেশনের রাস্তা ভারত অ্যাপ্লাই করে, যার ফলে এটা হয়েছিল, এবং এই গ্লোবালাইজেশন সম্পর্কে পরের দিকে আলোচনা করা হবে। আচ্ছা, কত অবধি পড়লাম? এই অবধি পড়েছি। এবার বলছে মডার্নাইজেশন সম্পর্কে। টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিস, দ্য প্রোডাক্টস হ্যাভ টু অ্যাডপ্ট নিউ টেকনোলজি। আমি কোনো একটা জিনিস তৈরি করতে চাইছি, অর্থাৎ আমি ধরা যাক একটা সুতি বস্ত্র তৈরি করতে চাইছি, আমার একটা কারখানা রয়েছে, সেখানে আমি 50 জন মানুষকে কাজে লাগিয়েছি, তারা হাতে করে তাঁত বোনে। কটা হয়? দিনে হয়তো 50টা তৈরি হয়। কিন্তু সেই জায়গাতেই আমি একটা মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করেছি, কোনো একটা মেশিন লাগিয়েছি, সেখানে দিনে হয়তো 50-60টা করে কাপড় তৈরি হচ্ছে। তো আমাকে টেকনোলজির দিকে যেতেই হবে, এবং আগেই বলা হয়েছে যে টেকনোলজি বা কোনো এরা মডার্ন জিনিসের দিকে গেলে অটোমেটিক্যালি এফেক্ট পড়বে কৃষকদের দিকে, শ্রমিকদের, কারণ শ্রমিকের সংখ্যা কমে যাবে টেকনোলজির ফলে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কি, ফর এক্সাম্পল এ ফার্মার ক্যান ইনক্রিজ দ্য আউটপুট অন দ্য ফার্ম বাই ইউজিং নিউ সিড ভ্যারাইটি ইনস্টেড অফ ইউজিং দ্য ওল্ড ওয়ান। সিম্পল ফার্মিং এর ক্ষেত্রে এটা দেখা যায়। ফার্মিং এর ক্ষেত্রে আগের চ্যাপ্টারেই বলা হয়েছে যে ইন্ডিয়ার একটা সময় এসেছিল যে না সেখানে গ্রোথ হচ্ছিল না কম হচ্ছিল, সেম জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু আমরা যখন টেকনোলজির ব্যবহার শুরু করলাম, যখন আমাদের কাছে গ্রিন রেভলিউশন আমাদের দেশে হলো, নতুন নতুন বীজ, তারপরে হচ্ছে সার ইত্যাদি ব্যবহার করতে শিখলাম, তখন আমাদের যে কৃষিজ ফসল সেটা প্রচণ্ড বেড়ে যায়। তো টেকনোলজির দরকার রয়েছে। সিমিলারলি এ ফ্যাক্টরি ক্যান ইনক্রিজ আউটপুট বাই ইউজিং এ নিউ টাইপ অফ মেশিন। নতুন মেশিন বসিয়ে কোনো একটা ফ্যাক্টরিতে আউটপুট বাড়িয়ে নেওয়া যেতে পারে। অ্যাডপশন অফ নিউ টেকনোলজি ইজ কল্ড মডার্নাইজেশন। তো অ্যাডপশন অফ নিউ টেকনোলজি ইজ কল্ড মডার্নাইজেশন। মডার্নাইজেশন বলতে সেটা দেশের ক্ষেত্রে হোক বা মানুষের ব্যক্তি জীবনে হোক, মডার্নাইজেশন মানে এই নয় যে আমি কত আধুনিক কাপড় পরছি বা আমি কতটা আধুনিক জীবনযাপন করছি, না, সেইটা মডার্নাইজেশন নয়, সেটার অ্যাডপশন অফ নিউ টেকনোলজি হচ্ছে মডার্নাইজেশন। আমার কাছে প্রচুর নিউ টেকনোলজি রয়েছে, আমার কাছে প্রচুর দামি ফোন রয়েছে, কিন্তু আমি সেই ফোনের কোনো কাজ করছি না, গেম খেলছি, এটার অ্যাডপশন হলো না। সেখান থেকে আমি কোনো প্রোডাক্টিভ কাজ করছি যার মাধ্যমে কিছু আমি জ্ঞান পাচ্ছি বা আমি কিছু টাকা রোজগার করতে পারছি, এরকমও হতে পারে। অনেকে ফোনের মাধ্যমে অনেক টাকা রোজগার করে থাকে, বা আমি সেই ফোনের মাধ্যমে আমার বিজনেস চালাচ্ছি, আমি সেই ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করছি, দিয়ে আমার বিজনেস চালাচ্ছি। এইগুলো হচ্ছে অ্যাডপশন অফ নিউ টেকনোলজি, এইটা হচ্ছে মডার্নাইজেশন। তো আমাদের কাছে মডার্নাইজেশন যে কনসেপ্টটা সেটা ভুল। ইকোনমিক্সের ভাষায় যে মডার্নাইজেশন সেটা হচ্ছে এইটা। However, modernization does not refer only to use the new technology, যেটা এতক্ষণ আমি বললাম যে মডার্নাইজেশন মানে এই নয় যে শুধু টেকনোলজি আছে ইউজ করো কিন্তু সেটার আদৌ কোনো আউটপুট হচ্ছে না, বাট অলসো টু চেঞ্জ ইন দ্য সোশ্যাল আউটলুক সাচ অ্যাজ দ্য রিকগনাইজেশন দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইট অ্যাজ মেন। আমার কাছে টেকনোলজি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে, আমরা নিজেদেরকে মডার্ন বলছি, কিন্তু এখনো পর্যন্ত মহিলাদের প্রতি অত্যাচার চলছে, এখনো পর্যন্ত
মহিলাদেরকে কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে ঘরবন্দি করে রাখা হয় বা তাদের প্রতি অত্যাচার হয়, ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে আমরা কি নিজেরা মডার্ন হতে পেরেছি? এটাই কোশ্চেন তুলছে এখানে। তো মডার্নাইজেশন এরম ভাবে হয় না। ইন এ traditional society, women are supposed to remain in home while men work. A modern society make use of the talents of women in the workplace, in banks, for factories, school, etc. And such a society is more occasions in a is also prosperous. তো কি বলতে চাওয়া হচ্ছে যে সেই রকম যদি আমরা করে থাকি, মহিলাদেরকে আটকে রেখেছি বা তাদের কাজ করতে দিচ্ছি না, আমরা কিন্তু তখন মডার্নাইজেশন বলতে পারবো না। আমরা যে মডার্ন এটা বলতে পারবো না। তখনই মডার্নাইজেশন বলতে পারবো যখন তাদেরকে কাজে লাগাতে পারবো, তাদের মধ্যেও ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্ট গুলোকে বার করে আনতে পারবো। যেমন এখন হচ্ছে যে ট্যালেন্ট যেগুলো রয়েছে তারা কাজে লাগাতে পারছে, ব্যাংকে কাজ করছে, অনেকে ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় কাজ করছে। তো এখন আমরা বলতে পারি যে আমরা মডার্নাইজ হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি হতে পারেনি, কারণ এখনো পর্যন্ত সেই জিনিসটা 100% শেষ হয়ে যায়নি। এবার হচ্ছে সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। এ নেশন ক্যান প্রমোট ইকোনমিক গ্রোথ অ্যান্ড মডার্নাইজেশন বাই ইউজিং ইটস ওন রিসোর্সেস অর বাই ইউজিং রিসোর্সেস ইম্পোর্টেড ফ্রম আদার নেশনস। আমাদের কাছে দুটো অপশন রয়েছে যে আমরা কি ইউজ করব, একটা দেশীয় জিনিস ইউজ করব নাকি একটা বিদেশি জিনিস ইউজ করব, একটা দেশে তৈরি জিনিস ইউজ করব না একটা বিদেশি জিনিস ইউজ করব। যদি আমরা দেশীয় জিনিসকে বেশি প্রেফার দিই তাহলে সেটাই হয়ে যাবে সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা। এর মানে এই নয় যে 100% কোনো বিদেশি জিনিসকে বর্জন করে দেবো, এটাও কথা নয়, কিন্তু নিজেদের জিনিসটার উপরে বেশি বেশি জোর দেবো। আমার কাছে অপশন রয়েছে, আমি শ্রীলেদার্সেরও জুতো কিনতে পারি, আমি পুমারও জুতো কিনতে পারি। আমি যদি সেলফ রিলায়েন্স বলতে এখানে বোঝানো হবে যে আমি শ্রীলেদার্সের জুতোকে প্রেফার করছি। কেন? সেটা দেশের মধ্যে তৈরি, এর ফল অনেক মারাত্মক হয়, অনেক বেশি ভালো হয়। দ্য ফার্স্ট 5 years plans give importance to the self reliance, which means avoiding imports of those goods which could be produced in India itself. তো প্রথম 7 বছরে, প্রথম 7টা ফিনান্সিয়াল প্ল্যানে আমাদের দেশে যে জিনিসগুলো প্রপার পরিমাণে তৈরি হয় সেই জিনিসগুলোর ইম্পোর্টের ওপর বাধা ছিল, অর্থাৎ সেইগুলো ভারতে আসতো না। This policy was considered a necessity in order to reduce the dependence on foreign countries. এইটা করার কারণ হচ্ছে বিদেশি জিনিসের থেকে আমাদের ডিপেন্ডেন্সিটা কমিয়ে দেওয়ার কারণে, স্পেশালি ফর ফুড। বিশেষ করে সেটা ফুডের জন্য বিশেষ করে করা হয়েছিল। এবং এখন মনে হয় আবার পুনরায় সেরকম কোনো পলিসি আবার ইউজ করা উচিত, এবং গভর্নমেন্ট চেষ্টা একটা করছে, যেটা রিসেন্ট স্পিচে দেখা গেছে। তো এটার একটা ইম্পর্টেন্স রয়েছে। পিএম মোদির রিসেন্ট স্পিচে তিনি স্বনির্ভরতা বা সেলফ রিলায়েন্সের ওপর অনেক কথা বলেছেন, জোর দিয়েছেন। তো সেটার একটা ইম্পর্টেন্স আছে, সেটা পরবর্তীকালে আমরা মানে পরে বুঝতে পারবো এখানে চ্যাপ্টার অনুযায়ী যখন এগোবো। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট people who were recently freed from foreign dominion should give importance to self reliance. তো তখন একটা প্রয়োজন ছিল যে আমাদের স্বনির্ভর হতে হবে। বিদেশি জিনিস নিলে আমাদের দেশের শিল্প বাড়বে না, শিল্প হবে না। আমরা অ্যাকচুয়ালি নিজেরাই নিজেদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট বাড়াচ্ছি, কারণ আমাদের একটা টেন্ডেন্সি আছে যে বিদেশি জিনিস ভালো, দেশীয় জিনিস খারাপ। যেখানে কিছু করার নেই সেটা আলাদা ব্যাপার, সেখানে জিনিস নেই ঠিক আছে, কিন্তু যে সমস্ত জিনিস আছে, যেমন একটু ব্র্যান্ডেড কাপড়, একটু ব্র্যান্ডেড জুতো বা এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, আমরা চেষ্টা করি কি বিদেশি জিনিস একটু ব্যবহার করব, কারণ সেটা আমাদের মনে হয় যে এটা একটু স্ট্যান্ডার্ড ভালো। অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো শ্রীলেদার্সের জুতো এবং অন্য একটা বিদেশি কোম্পানির জুতোর মধ্যে 19-20 তফাৎ। তারা হয়তো একটু বেশি কমফোর্ট দেয়, এটা একটু কম কমফোর্ট দেয়, বাট অ্যাকচুয়ালি আমরা ওইটার দিকে যত এগোবো তত পর্যন্ত সেই কোম্পানির লাভ হবে। এবং ওই কোম্পানিগুলো অধিকাংশই আমাদের দেশে জিনিস তৈরি করছে না, তারা বাইরেই জিনিস তৈরি করছে, দিয়ে এখানে এসে এক্সপোর্ট করে সেখান থেকে প্রচুর টাকা লাভ করছে। প্লাস ওই জিনিসগুলো যদিও বা দেশে তৈরি হয়, দেশের মানুষ সেখানে যারা কাজ করে তারা কিছুটা পরিমাণ টাকা পেলেও মানলাম, কিন্তু তার
অনেক বড় একটা অংশ বাইরে চলে যায় প্রফিট হিসাবে, ঠিক আছে? তো তার ফলে দেশের যে ক্যাপিটাল সেটা বাইরে চলে যাচ্ছে, এটাকে বলা হয় ক্যাপিটাল আউটফ্লো। দেশের ক্যাপিটাল, আমাদের টাকা আমরা খেটে রোজগার করেছি, সেই টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, ক্যাপিটাল আউটফ্লো হয়ে যাচ্ছে, এবং যার ফলে চায়না এখন এতটা বেশি শক্তিশালী হয়ে গেছে শুধুমাত্র এই জন্যই। আর আমরা সেইভাবেই চায়নাকে সমান গুরুত্ব দিয়ে সমস্ত জিনিস কিনে যাচ্ছি। যাই হোক, further, it was forced that the dependence on imported goods supplies, foreign technology and foreign capital may make India's sovereignty vulnerable to foreign infrastructure in our policies। এবং প্রথম 7 বছরে তো আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন ভারতে তৈরি করতে হবে এরকম কোনো ব্যাপার ছিল না, মেক ইন ইন্ডিয়া বা এরকম টাইপের কোনো কিছু ছিল না, সবে স্বাধীনতা লাভ করেছে। সেই সময়ের কথা ভাবো, তখন কোনো একটা বিদেশি কোম্পানি বাইরে থেকেই জিনিস তৈরি করতো, এখানে আনতো, এনে বিক্রি করতো, টাকাটা লাভ করতো, চলে যেত, মানে দেশের ক্যাপিটাল বাইরে চলে যাচ্ছে। কিন্তু সেই সময় স্বাধীনতার পরবর্তী সময় আমাদের দরকার ভারতে কিভাবে ক্যাপিটাল ফরমেশন হবে, তো তখন রেস্ট্রিকশন লাগিয়ে দেওয়া হলো 7 বছরের জন্য। 7 বছর না, প্রথম 7টা প্ল্যান একটু গুলিয়ে ফেলেছি। 5 year প্ল্যান, মানে 5-7 35 বছর। 35 বছর ধরে ভারতে কোনো জিনিস, বাইরের জিনিস আসা বন্ধ থাকে, যেগুলো ভারতে উৎপন্ন হয়, যেমন খাদ্যশস্য ভারতে উৎপন্ন হয় প্রচুর পরিমাণে, তাহলে বাইরে থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই। এর ফল কি হচ্ছে, আমাদের দেশে যে ফসলটা কম ফলছে, অর্থাৎ গম, প্রথমে গম অনেক কম ফলতো, কিন্তু ভারতে গমের চাহিদা রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে, এবং স্বাধীনতার সময় যখন সবে সবে স্বাধীনতা পেয়েছি বা তার আগে প্রচুর পরিমাণে গম বাইরে থেকে আমদানি করা হতো। এবার যখনই সরকার এই 35 বছর ধরে বাইরের থেকে যেগুলো আমাদের এখানে তৈরি হয় সেইগুলো বন্ধ করে দিল আনা, তখন মানুষের কাছে অটোমেটিক্যালি ডিমান্ড বাড়তে থাকলো। যখনই ডিমান্ড বাড়বে অটোমেটিক্যালি কেউ না কেউ সাপ্লাই দিতে ছুটে আসবে, এটা নিয়ম। যখনই মার্কেটে গমের ডিমান্ড হয়েছে, তখনই কিছু কৃষক ভাবলো আরে গম চাষ করলে বেশি লাভ আছে, তারা গম চাষ শুরু করলো। বেশি করে গম চাষ হতো ভারতে, সেরাম নয়, যারা অন্যান্য জিনিস চাষ করতো, কেউ হয়তো আখ চাষ করতো, কেউ ডাল চাষ করতো, তারাও দেখছে গম চাষ করলে বেশি লাভ, তো গম চাষ করতে শুরু করলো। তো এইভাবে ডিপেন্ডেন্সি বেড়ে যায়, যেটাকে সেলফ রিলায়েন্স বলা হয়। এবার আছে ইকুইটি। Now, growth, modernization, and self-reliance by themselves may not improve the kind of life which people are living. Growth, modernization, self-reliance, এই সমস্ত কিছু করলাম, কিন্তু এই তিনটে একত্রিত ভাবেও সাধারণ মানুষের জীবনযাত্রাকে চেঞ্জ নাও করতে পারে। A country can have high growth, the most modern technology developed in the country itself, and also have most of its people living in poverty. এরকমও হতে পারে যে এই সমস্ত বাকি তিনটে জিনিসও করলাম, কিন্তু মানুষ, অধিকাংশ মানুষ সেই দেশে পভার্টির আন্ডারে বাস করছে, এরকমও হতে পারে। It is important to ensure that the benefits of economic prosperity reach the poor section as well instead of being enjoyed only by the rich. এরাও হতে পারে যে মডার্ন টেকনোলজি, হাই গ্রোথ বা সেলফ রিলায়েন্স, এই সমস্ত জিনিসগুলোর যে সুফল, সেটা একটা শ্রেণী, দেশের একটা শ্রেণী ভোগ করে নিল, অর্থাৎ যে রিচ সে আরো বেশি রিচ হতে থাকলো, যে পুয়ার সে তত বেশি আরো বেশি পুয়ার হতে থাকলো। কারণ যে পুয়ার, তার কাছে মডার্নাইজেশনের কোনো ভ্যালু নেই, সে মডার্নাইজেশন করতে পারছে না কারণ তার কাছে টাকা নেই। মডার্নাইজেশন না করতে পারলে সে বাকি দুটো জিনিসের কোনো মানে আসবেই না। তো ততক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ না আমরা ইকুইটি এই ব্যাপারটা নেব। সো in addition to growth, modernization and self reliance, in equity is also important, এবং এর জন্যই ইকুইটিও সমানভাবে প্রয়োজন, যে এই তিনটে উপরের তিনটে জিনিস করব, কিন্তু তার ফলটা সবার মধ্যে সমানভাবে ভাগ করবে। একজন পুয়ারও সেটার ফল পাবে, একজন রিচ পিপল সেও তার ফল পাবে, যে ধনী সেও আরো ধনী হবে, যে পুয়ার সে গরিব অবস্থা থেকে তার উন্নতি হবে, দুটোই হবে। এই দুটোর জন্য দরকার ইকুইটি।
Every Indian should be able to meet his or her basic needs such as food, a decent house, education and healthcare, and inequality in the distribution of wealth should be reduced. তো এই সমস্ত জিনিসের উপরে যে ইনইকুয়ালিটিটা রয়েছে সেটা অবশ্যই দূর করতে হবে। লেট আস সি হাউ দ্য ফার্স্ট 7 5-year plans covering the period 1950 to 1990 attempted to attain these four goals and the extent of which to which they succeed in doing so। মানে এবার আমাদের সোজাসুজি প্ল্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, প্ল্যান জিনিসটার সঙ্গে ইন্ট্রোডিউস করানো হচ্ছে যে এই প্ল্যানের সুফল কিভাবে এসেছিল, বা যে গ্রোথ বা যেগুলোর কথা বলা হলো, যে তিনটে জিনিস, যে চারটে জিনিস, সেটা প্ল্যানের মাধ্যমে কিভাবে নিয়ে আসা হয়েছিল। উইথ রেফারেন্স টু দ্য এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড। এবার এখানে প্রত্যেকটা প্ল্যানের বদলে যতদূর সম্ভব তিনটে আলাদা সেক্টরকে দেখিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করে দেখানো হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার, ট্রেড, এই সমস্তর মধ্যে দিয়ে। ইউ উইল স্টাডি দ্য পলিসিস অ্যান্ড ডেভেলপমেন্টাল ইস্যু টেকেন আপ আফটার 1991 ইন চ্যাপ্টার 3। অর্থাৎ এর পরবর্তী চ্যাপ্টারে 1991 এর পর থেকে আজ অবধি কিভাবে হয়েছে সেটার কথা বলা হয়েছে। এখন যে কথাটা বলা হবে 1990 অবধি কি হয়েছে সেটা। Agriculture first, you have learned in chapter 1 that during the colonial rule there was neither growth nor equity in the agricultural sector। আগের চ্যাপ্টারে বলা হয়েছে যখন ব্রিটিশ শাসন ছিল এখানে না ছিল গ্রোথ আর না ছিল ইকুইটি। জমি যেরাম ছিল সেরামই ছিল, কৃষকদের অবস্থা যেরাম ছিল সেরাম ভাবেই ছিল, এবং ফসল উৎপাদন যেরাম হতো আগে সেরকমই ট্র্যাডিশনালি চলে যাচ্ছিল। ফল কে পাচ্ছিল? জমিদার শ্রেণী, এবং তার সঙ্গে পাচ্ছিল কারা? ব্রিটিশ গভর্নমেন্ট। তো ইকুইটি ছিল না দুটো তিনটে শ্রেণীর মধ্যে। দ্য পলিসি মেকার্স অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হ্যাড টু অ্যাড্রেস দিস ইস্যু which they did through land reforms and promoting the use of high yield varieties seeds বা HYV seeds which ushered in a revolution in Indian agriculture। এবং স্বাধীনতার পরে পলিসি মেকাররা যে দুটো জিনিস করে সেটা হচ্ছে ফার্স্ট ল্যান্ড রিফর্ম, আর হচ্ছে সেকেন্ড টেকনোলজির ব্যবহার, অর্থাৎ এরকম HYV সিডস ইত্যাদি, যার ফলে ভারতীয় কৃষিকাজে এগ্রিকালচারে একটা রেভলিউশন চলে আসে, যেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে ল্যান্ড রিফর্ম। অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স দ্য ল্যান্ড টেনার সিস্টেম ওয়াজ ক্যারেক্টারাইজড বাই intermediaries ভ্যারাইটি কল্ড জমিনদার, জায়গিরদার এক্সেট্রা। অর্থাৎ ল্যান্ড কি বলা হয়, ল্যান্ড রিফর্ম জিনিসটা কি, টেনিওর সিস্টেমটা সম্পর্কে আমাদের আগে বুঝতে হবে যে জমির মালিক কে। জমির মালিক যদি একজন চাষি হয় সে সেই জমি থেকে বেশি লাভ পাবে, কিন্তু জমির মালিক যদি কোনো একজন মধ্যস্বত্বভোগী হয় তাহলে তার লাভটা কমে যাবে। মধ্যস্বত্বভোগী যে রয়েছে সে বেশি পরিমাণে ইনকাম করার চেষ্টা করবে। তো আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময় কি ছিল, বিভিন্ন ইন্টারমিডিয়ারিসরা ছিল, যেমন জমিদার, যেমন হচ্ছে আর একটা কি নাম বলা হচ্ছে, জায়গিরদার এক্সেট্রা, যেমন করে চিরস্থায়ী বন্দোবস্ত বা ইত্যাদি, এই সমস্ত ব্যবস্থাগুলো ছিল যার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য বা আজীবন। চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য ছিল যে কি, একজন জমিদার যদি নিলামের মাধ্যমে কোনো একটা জমি কেনে সেটা তার আজীবনের সম্পত্তি হবে, যতদিন সে সেই জমির ওপর যতটা ট্যাক্স ইংরেজ সরকার ধার্য করেছে সেটা দেয়। একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি প্রতি বছর ইংরেজদের দিতে হতো জমিদারকে। সেই জমিদার এবার সেই টাকাটা কিভাবে তুলবে সেটা তার ব্যাপার, কত টাকা ট্যাক্স সে প্রত্যেক কৃষকদের থেকে নেবে তার ব্যাপার। তো এরা একটা ইন্টারমিডিয়ারি, যারা শাসন করছে অর্থাৎ ইংরেজরা, এবং যারা কৃষক, যারা জমিতে চাষ করে, তাদের মধ্যিখানে একজন ব্যক্তি who merely collected rain from the actual tillers of the soil without contributing towards improvement on the farm। তো তাদের চেষ্টা কি ছিল, আমরা কৃষকদের কাছ থেকে যতটা সম্ভব ট্যাক্স নিয়ে নেব, যার থেকে কিছুটা অংশ আমাদের জন্য রেখে দেবো অ্যাজ প্রফিট, বাকিটা আমরা ইংরেজদের দিয়ে দেবো।
ইংরেজ সরকারের যে ট্যাক্স সিস্টেম ছিল সেটা অনেক বেশি হাই ছিল, প্রচুর টাকা তাদের দিতে হতো। আবার জমিদাররাও বেশ আরামদায়ক জীবন, একটা রাজার মতো ব্যাপার চালাতো, তার জন্য তাদের একটা বড়সড় লাভ রাখতে হতো। এই দুয়ের প্রভাবে ভারতীয় কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। দ্য এবং তার সঙ্গে যে জমিদার, সে জানে আমাকে এখান থেকে লাভ করতে হবে, আমি এই জমির জন্য কিছু কাজ করব সেটার কোনো প্রয়োজন নেই। সে জমির ইমপ্রুভমেন্টের জন্য কোনো কাজ করতো না, না কোনো নতুন বীজ দিত বা চাষের জমিকে উন্নতি করা সেরকম কোনো কিছু করতো না। সে ডাইরেক্ট কৃষকদের বলে দিত তোমাদের এত টাকা দিতে হবে, এর মধ্যে তোমরা যদি জমিকে ভালো করতে চাও ভালো করো, সেই জমিতেই চাষ করতে চাও তো করো, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে টাকা, ব্যাস। এই জিনিসটা ছিল। দ্য লো প্রোডাক্টিভিটি অফ দ্য এগ্রিকালচারাল সেক্টর ফোর্সড ইন্ডিয়া টু ইম্পোর্ট ফুড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই সময়ের কথা বলা হচ্ছে, ইউএসএ থেকে আমাদেরকে খাদ্যশস্য আমদানি করতে হতো। Equity in agriculture called for land reform, which primarily referred to change the ownership of landholders. ফার্স্টে স্বাধীনতা পাওয়ার পর প্রথম যে কাজটা করা হয়, জমিদার শ্রেণীটাকে বন্ধ করে দেওয়া হয়, আর কোনো জমিদার নেই, এবার ল্যান্ডের মালিককে কৃষক ডাইরেক্ট। তো এই যে রিফর্মটা, এটাকে বলা হচ্ছে ল্যান্ড রিফর্ম। Just a year after independence, steps were taken to abolish intermediaries and to make the tillers the owner of the land. তো স্বাধীনতার ঠিক এক বছরের মধ্যে যে কাজটা করা হয়, জমিদারদের যারা মধ্যস্বত্বভোগী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং জমির মালিকানা দেওয়া হয় কৃষকদের, যারা জমিতে চাষ করছে তাদেরকে। The idea behind this move was the ownership of land would give incentives। সি বক্স 2.5, এবার 2.5 বক্স বলতে দেখানো হচ্ছে, এইখানে হচ্ছে 2.5 বক্স। তো এখানের মেন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ওনারশিপটা তাদেরকেই দেওয়া হবে যারা চাষ করবে, যার ফলে সেই জমিতে যারা কাজ করছে, যারা চাষ করছে, তাদের কাছে সাফিসিয়েন্ট টাকা থাকে। অধিকাংশ টাকা চাষবাসের ফলে যেটা হচ্ছে সেটা না দিয়ে দিতে হয়। তো ওনারশিপ অ্যান্ড ইনসেন্টিভস কি সেটা এখানে বলা হয়েছে। দ্য পলিসি অফ ল্যান্ড টু দ্য টিলার্স ইজ বেসড অন দ্য আইডিয়া দ্যাট দ্য কাল্টিভেটার্স উইল টেক মোর ইন্টারেস্ট, দে উইল হ্যাভ মোর ইনসেন্টিভ। অর্থাৎ এখানে বলা হয় যে কৃষক যত বেশি ইন্টারেস্ট নেবে জমির প্রতি, সে তত বেশি ইনসেন্টিভ পাবে, অর্থাৎ লাভ পাবে। অর্থাৎ ইট ইনক্রিজিং দ্য আউটপুট ইফ দে আর দ্য ওনার অফ দ্য ল্যান্ড। যদি সেই কৃষকই সেই জমির মালিক হয়, সে বেশি ইন্টারেস্ট নেবে সেই জমিটাকে ঠিক করার জন্য, সেটাকে আরো ভালো ফলনদায়ী, মানে খুব ভালো যাতে সেখানে ফসল ফলে সেই চেষ্টা করবে, জমির জন্য ব্যবস্থা করবে, তার ফলে সে তত বেশি ইনসেন্টিভ পাবে, অর্থাৎ তত বেশি লাভ পাবে। দিস ইজ বিকজ ওনারশিপ অফ ল্যান্ড এনেবলস দ্য টিলার টু মেক প্রফিট ফ্রম দ্য ইনক্রিজড আউটপুট। এবং সেকেন্ড ব্যাপার, এই জমিটা থেকে যে লাভটা হবে, যে ফসলটা সে উৎপাদন করবে, তার বেশিরভাগ অংশটা সে নিজের কাছে রাখতে পারবে এবং ট্যাক্স হিসাবে সামান্যতম টাকা ডাইরেক্ট সে সরকারকে দেবে। মাঝখানে কোনো ব্যাপার নেই, যখনই মাঝখানে আরো একজন ব্যক্তি থাকবে, সে লাভ করার কথা চেষ্টা করবে, সে কিছুটা লাভ রেখে আবার সেই টাকাটা গভর্নমেন্টকে বা যে যে দেশ চালাচ্ছে তাকে দেবে। এর ফলে কৃষকদের পাওনাটা কমে যায়। তো এই ক্ষেত্রে মানে কৃষকদের লাভ অনেক বেড়ে যাবে। Tenants do not have the incentive to make improvements on land, since it was landowner who would benefit more from higher output. তো একই কথা এখানে বলা হয়েছে যে যেভাবে কেন এটা করা হচ্ছে। দ্য ইম্পর্টেন্স অফ ওনারশিপ ইন প্রোভাইডিং ইনসেন্টিভস অ্যাজ ওয়েল illustrated by the carelessness with which the farmers in the former Soviet Union used to pick fruits for sale. তো সোভিয়েত ইউনিয়নের কথা বলা হয়েছে, ঠিক আছে। ইট ওয়াজ নট আনকমন টু সি ফার্মার প্যাকিং rotten fruits along with fresh fruit in the same box. Now every farmer knows that the rotten fruits will spoil the fresh fruit if they are packed together.
This will be a loss to the farmer since the fruit cannot be sold. এখানে বলা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কৃষকরা কি করতো, সোভিয়েত ইউনিয়নের কৃষকদের দেখা গেছে তারা ফল চাষ করতো। ফল চাষ করার সময় তারা যে ফলগুলো নিত সেগুলো সব ফ্রেশ হতো, বক্স করতো, সেই বক্সের মধ্যে সব ফ্রেশ ফলগুলোকে নিত এবং পচা ফলগুলোকে তারা বাদ দিয়ে দিত। কারণ তারা জানতো যে পচা ফলগুলো যদি একটা যদি ওই বক্সের মধ্যে থাকে তাহলে সমস্ত ফলকে পচিয়ে দেবে। সো দে ডিড দ্য সোভিয়েত ফার্মার্স টু ডু সামথিং হুইচ উড সো অবভিয়াসলি রেজাল্ট ইন লস ফর দেম। The answer lies in the incentive facing the farmers. Since farmers in the former Soviet Union did not own any land, they neither enjoyed the profit nor suffered the losses. তো কৃষকরা কি করতো, যেহেতু সোভিয়েত ইউনিয়ন কি একটা সোভিয়েত ইউনিয়নের সমস্ত জমির মালিককে সরকারের জমি, সেখানে কৃষকদের চাষ করতে দেওয়া হয়েছিল। কৃষকরা চাষ এরম ভাবে করতো, যে পচা ফলগুলো ছিল সেইগুলোর দিকে তারা কেয়ার করতো না, ফেলে দিত, যেটুকু তার ভালো ছিল সেইটুকু নিয়ে চলে যেত। এর ফলে কি হতো, তাদেরকে না লস করতে হতো, কারণ জমি তো সরকারের, ফসলও সরকারের, তারা তার থেকে যেটুকু লাভ পাচ্ছে সেটাই তাদের লাভ, যেটুকু ভালো জিনিস পাচ্ছে, খারাপ জিনিসটা ফেলে দিত, সরকারের ক্ষতি হচ্ছে। তো এই জিনিসটা চেঞ্জ করতে গেলে আমাদের দরকার কি, সেই জমির মালিক কৃষককেই বানানো। যদি কৃষক সেই জমির মালিক হতো তাহলে সে কি করতো, ফলগুলোর প্রতি যত্ন নিত যাতে সেগুলো পচে না যায়, কোনো সার ব্যবহার করতো, কীটনাশক ব্যবহার করতো, নিজের খরচে এগুলো করতো, কারণ জানে যদি বেশিরভাগ ফসল পচে যায় তাহলে সেই লসটা আমাকেই সাফার করতে হবে। তো এইখানেই আসে ওনারশিপ ব্যবস্থা। তো আমাদের ক্ষেত্রেও তাই হয়, যদি এখানে সরকার সমস্ত জমির মালিক হতো এবং কৃষকদের দেওয়া হতো যে তোমরা চাষ করো, চাষ করে যা ফসল ফলাবে সেটা তোমাদের, কিছু টাকা আমাদের ট্যাক্স হিসেবে দাও, অধিকাংশ লোকই তাহলে জমির ভালোর জন্য কিছু চিন্তা করতো না। তারা জানে সরকারের জমি, আমরা চাষ করব, যেটুকু পাবো সেটুকুই আমার লাভ, তারা চাষ করে বেরিয়ে যেত। সরকারের বেশি খরচা হতো, সেই জমিকে নিজেকেই পরিষ্কার করতে হতো, নিজেকেই সেই জমিকে কৃষি উপযোগী করতে হতো, কিন্তু তার লাভটা পেত কৃষক। আবার কৃষকদের দিক থেকে দেখতে গেলে দেখা যাবে একটা জমি থেকে যদি সে 100% ফসল ভালোভাবে যত্ন নিয়ে ফলিয়ে নিতে পারে, সে এই ক্ষেত্রে অনেক বেশি লাভ পাবে। যদি সরকার জমির মালিক হতো, অর্ধেক ফসল সে ফেলে দিত কৃষক, তাতে যা লাভ হতো তার থেকে বেশি লাভ হবে যদি সে জমির নিজের মালিক হয়। জমি সে ভালোভাবে লক্ষ্য করবে, সে জমিটার জন্য চেষ্টা করবে কিছু করার। তো সেইখান থেকেই এই ল্যান্ড রিফর্ম ব্যাপারটা আসছে, যে জমির মালিক কে হবে, কৃষক, সরকার নয়। তারপর বলছে ল্যান্ড সিলিং। ল্যান্ড সিলিং এটা কি? ল্যান্ড সিলিং ওয়াজ অ্যানাদার পলিসি টু প্রমোট ইকুইটি ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর। এটাও একটা পলিসি যার মাধ্যমে একটা ইকুইটি আনা যায় এগ্রিকালচারাল সেক্টরে। দিস মিনস ফিক্সিং দ্য ম্যাক্সিমাম সাইজ অফ ল্যান্ড হুইচ কুড বি ওন্ড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। মানে একটা জমির কত, মানে একজন কৃষক কত বড় জমির মালিক হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত বড় জমির মালিক সে হতে পারে, এইটা ঠিক করাকে বলা হয় ল্যান্ড সিলিং। The purpose of land ceiling was to reduce the concentration of land ownership in a few hands. যদি এটা এরম কোনো নিয়ম না থাকতো তাহলে কিছু কৃষক যারা ছিল, যাদের কাছে প্রচুর টাকা ছিল, এরম কৃষক অনেকে ছিল, তো তাদের হাতে বেশি জমি চলে আসতো। যাদের কাছে কম টাকা তারা সেই বেশি জমি পেত না, বা হয়তো জমিই পেত না। তো সেটা যাতে না হয় একটা ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে, যে এত একর জমি তোমরা কিনতে পারবে, তার বেশি আর পারবে না, যতই তোমাদের কাছে টাকা থাকুক তোমরা পারবে না। সেইটাকে বলা হচ্ছে ল্যান্ড সিলিং। দ্য অ্যাবলিশন অফ intermediaries meant that some 200 lakh tenants came into direct contact with the government. They were thus freed from being exploited by the জমিদারি। যখন এই জমিদারি ব্যবস্থাটা তুলে দেওয়া হয় ভারতে, তখন কৃষকের সংখ্যা 200 লাখ। সেই 200 লাখ কৃষক ডাইরেক্ট গভর্নমেন্টের আন্ডারে আসে, যে গভর্নমেন্ট এবার বলে যে তোমরাই সেই জমির মালিক হবে,
তোমরাই চাষ করবে, সেখান থেকে ট্যাক্স দেবে। তো এই সিস্টেমে দে ওয়ার দাস ফ্রিড ফ্রম দ্য, এটা হলো দ্য ওনারশিপ কনফার্ড অন টেনেন্টস gave them the incentive to increase output and this contributed to growth the agriculture। তো এবার এদের মধ্যে সেই জমিটা দিতে হবে। এই 200 লাখের মধ্যে অনেকে আছে যারা প্রচুর পয়সাওয়ালা, তারা চাইবে যে বেশি বেশি জমি আমি নিয়ে নেবো। তার ফলে দেখা যাবে হয়তো 100 লাখ মানুষের কাছে পুরো জমি শেষ হয়ে গেল। ভারতে যা জমি রয়েছে, জমি তো আর টেনে বাড়ানো যাবে না। তো 100 লাখের দেখলাম একটা কথার কথা যে 100 লাখ হয়তো দেখলাম সমস্ত জমি ভাগ করে নিল, কিনে নিল, বাকি 100 লাখ কি করবে? সেই হচ্ছে ব্যাপার, সেই জন্য এই সিস্টেমটা আনা। হাউএভার দ্য goal to equity was not fully served by abolition of intermediaries। যদিও ইন্টারমিডিয়ারিদের সরিয়ে দেওয়া সত্ত্বেও যে ইকুইটি আসার দরকার সেটা কিন্তু সম্পূর্ণভাবে এসে পৌঁছয় না। ইন সাম এরিয়াস দ্য ফর্মার জমিনদার্স continued to own large areas of land by making use of some loopholes in the legislation। These were case where tenants were evicted and the landowners claimed to be self cultivators, the actual tillers। এক্ষেত্রে কি হয়, যারা জমিদার ছিল হঠাৎ করে একদিন স্বাধীনতার পরবর্তী সময় তাদের সমস্ত কাজ চলে যায়, তাদের হাত থেকে সমস্ত জমি চলে যায়। জমি চলে গেলেও তাদের কাছে টাকার অভাব ছিল না, কারণ তখনকার জমিদাররা যারা একটু ইংরেজদের প্রিয় জমিদার এরকম ছিল, তাদের হাতে প্রচুর টাকা ছিল, প্রচুর। এবার তারা দেখলো যে আমাদের কাছ থেকে জমিদারি চলে যাচ্ছে, আজ থেকে আমরা জমিদারি করতে পারবো না, অর্থাৎ কৃষকদের খাটিয়ে তাদের থেকে টাকা নিতে পারবো না। তাহলে আমাদের কাছে উপায় কি? আমরাই জমি কিনে নিই, দিয়ে আমরা নিজেদেরকে কৃষক বলে দেখাবো। কে দেখতে যাচ্ছে? সরকার কি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দেখবে, প্রত্যেকটা জমিতে গিয়ে দেখবে যে সেটার অ্যাকচুয়াল মালিক কে? কোনো কৃষক না একজন জমিদার? সেটা ছিল না, লুপহোল ছিলই। তো জমিদাররা কি হচ্ছে, তাদের হাতে রয়েছে প্রচুর টাকা, এত বছর ধরে যেটা তারা জমিয়েছে, সেই টাকা দিয়ে তারা বড় বড় জমি কিনে নিতে লাগলো। এই বড় বড় জমি কিনে নিয়ে তারা কি করবে, এবার যারা যে সমস্ত কৃষকরা নিজেদের জমি কিনতে পারলো না তাদেরকে সেখানে খাটাতে লাগলো, দিয়ে তার সেখান থেকে টাকা লাভ করতে লাগলো। সরকার বলে দিয়েছে এই জমির ওপর এত টাকা ট্যাক্স দিতে হবে, সে দিয়ে দিত, বাকি টাকা তার লাভ। মানে ওয়ান টাইপ অফ জমিদারি তারা চালাতে লাগলো, কিন্তু নিজেদেরকে আর জমিদার বলতে পারলো না, তারা সেলফ কাল্টিভেটর হয়ে গেল, অর্থাৎ নিজেদেরকে কৃষক হিসেবে দেখালো, দিয়ে জমি কিনে এই কাজ করতে লাগলো। Claiming ownership of the land, and even when the tillers got ownership of land, the poorest of the agricultural laborers such as sharecroppers and landless laborers did not benefit from the land reforms। তো এই ল্যান্ড রিফর্মের যেটা ডিসঅ্যাডভান্টেজ এইখানে দেখা গেছিল, এবং সেই সিস্টেমটার মাধ্যমেই এখনো পর্যন্ত আমাদের দেশের যে কৃষকরা তারা মানে কষ্ট ভোগ করে যাচ্ছে। মানে ওই যে জমিটা সেই প্রথমে জমিদার কিনেছিল অনেকটা বড়, সেই জমিটা তাদের পরিবারের মধ্যে ভাগ হতে 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 আজকে যাদের কাছে বড় জমি রয়েছে তারা সেই জমির উপর চাষ করছে, আর যাদের কাছে জমি ছিল না তারা সেই জমিতেই খেটে যাচ্ছে। এখনো পর্যন্ত তাই হচ্ছে যে অনেক যাদের কাছে জমি নেই তারা ভাগ চাষি বলা হয় তাদেরকে, তো তারা এখনো সেই রকম জমির উপর চাষ করে যাচ্ছে। এবং যতদিন পর্যন্ত এই ইন্টারমিডিয়ারিসরা থাকবে কৃষকদের উন্নতি করা যাবে না। তো আমাদের ইমিডিয়েটলি আবার একটা ল্যান্ড রিফর্মের দরকার, যেখানে প্রপার দেখে দেখে জমির মালিককে সেই হিসাবে দেখা উচিত। এখন আর হয়তো সেই জমিদাররা নেই বা জমিদারি সিস্টেমটা নেই, কিন্তু এখনকার সিস্টেম যেটা হয়ে গেছে, জমিদার নাম না থাকলেও কিছু মানুষ যারা গ্রামে থাকেন তাদের হাতে প্রচুর টাকা থাকে, অর্থাৎ তাদের হাতে প্রচুর জমি রয়েছে, সেই জমিগুলোতে তারা নিজেরা চাষ করেন না, তারা অন্য কাউকে দিয়ে চাষ করাচ্ছেন, ভাগ চাষি, সেইখান থেকে লাভ করে যাচ্ছেন। এবং যে সর্বনিম্ন যে কৃষক, যে ভাগ চাষি দিনে প্রতিদিন সেখানে চাষ করে, তার অবস্থা খুবই খারাপ। এবং আমরা তাদেরকেই দেখি যে কৃষকরা আত্মহত্যা করছে, কৃষকরা মারা যাচ্ছে, ফসলের দাম পাচ্ছে না, এই সমস্ত আমরা তাদের কথাই শুনি, কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিন দেখবো না যে খুব বড় জমির মালিক একজন সে আত্মহত্যা করেছে, এটা হয় না। তো সেই সিস্টেমটা এখনো থেকে গেছে এবং এই সিস্টেমের লুপ হলে আমরা এখনো চলছি।
The land ceiling legislation also faced hurdles. এবার এই ল্যান্ড সিলিং করতে গিয়ে যারা লেজিসলেটর মানে আইন বানাচ্ছে তাদেরও অনেক কিছু প্রবলেম হয়েছে। The big landlord challenged the legislation in the courts, delaying this implementation. আচ্ছা, এবার যখন আইন বানানো হলো তখন সরকার দেখতে চাইলো যে কার কার কাছে জমি রয়েছে, এরকম দু একজন বেরিয়ে পড়লো যে যারা এরকম প্রচুর বড় জমি কিনে রেখে দিয়েছে তাদেরকে এবার বলা হলো যে তোমরা কেন কিনেছো, এরকম ভাবে করা উচিত নয়, তাদের থেকে জমি নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হলো। কিন্তু তারা ডাইরেক্ট গিয়ে কোর্টে কেস করে দিল, কারণ আমার কাছে প্রপার ডকুমেন্টস রয়েছে যে আমি স্বাধীনতার পরে এই জমিটা সরকারের থেকে কিনেছি। এখন সরকার বলছে যে এই জমিটা আমি নিতে পারবো না, এটা সম্ভব নয়, তারা ডাইরেক্ট কোর্টে চলে যাচ্ছে, ফলে আর সেটা সম্ভব হলো না। এটা যদি অন্য দেশ হতো, মানে চায়না হতো বা কিছু হতো, সেখানে ওদের কথা শোনাই হতো না, ডাইরেক্ট জমি নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু এখানে সেটা সম্ভব নয়। ওকে, they use this delay to register their lands in the name of close relatives. এবার তারা আরো একটা পদ্ধতি অবলম্বন করলো। তারা কি করলো, নিজেদের নামে জমি না করে ক্লোজ রিলেটিভসদের নামে সেই জমিটা করলো। অর্থাৎ দেখালো কোনো একটা জমি, এবার সরকার বলছে যে তোমার কাছে এত বড় একটা জমি কি করে রয়েছে, এইটা যাতে সরকার না বলতে পারে সেই জমিটাকে 3টে বা 4টে ভাগ করে দিল। একটা জমি দেখালো তার স্ত্রীর নামে, একটা জমি দেখালো তার বাবার নামে, একটা জমি দেখালো তার ছেলের নামে, আর একটা দেখালো তার মায়ের নামে। এবার সরকার বলতে পারবে না যে একজনের কাছে এত বড় জমি কেন রয়েছে, কারণ ল্যান্ড সিলিং এর পরে ল্যান্ড সিলিং এর একটা ব্যাপার হচ্ছে কারোর কাছে যাতে বড় জমি না থাকে সেইটা দেখা। এবার আর সরকার বলতে পারবে না যে না একজনের কাছেই বড় জমি রয়েছে, দেখা যাচ্ছে 4 জনের কাছে জমি রয়েছে। সরকার তাদেরকে জিজ্ঞেস করতে এলে তারা বলতে পারবে যে না আমরা 4 জন আলাদা আলাদা করে কিনেছি জমিটা, অ্যাকচুয়ালি দেখা যাবে হয়তো একজনের টাকাতেই কেনা হয়েছে। তো লুপ হোল সবসময় সিস্টেমে থাকে, সেখান থেকে কড়া কোনো নিয়ম বার করা অবশ্যই প্রয়োজন, যে সিস্টেম এখনো চলছে এইভাবে। দেয়ার বাই এসকেপিং ফ্রম দ্য লেজিসলেশন, তো এইভাবে তারা শাসন থেকে বেরিয়ে যায়। দিস লেজিসলেশন also had a lot of loopholes which were exploited by the big landlords to retain their land. তো লেজিসলেশনের মধ্যেও অনেক লুপহোল রয়েছে, যেগুলো এই ল্যান্ড হোল্ডাররা ইউজ করতে লাগলো। শুধু ল্যান্ডের কথা বলে আজকে যদি আমি ইনকাম ট্যাক্সের কথা দেখি, এমন অনেক লোক রয়েছে যাদের প্রচুর ইনকাম, কিন্তু তারা হয়তো ট্যাক্স দেয় না। কিভাবে বাঁচে? কিছু টাকা ইনকাম তারা নিজেদের নামে দেখায়, কিছু টাকা ইনকাম সেটা তার স্ত্রীর নামে দেখায়, এইভাবে ভাগ করে দিয়ে ইনকাম ট্যাক্স থেকে বেরিয়ে যায়। তো প্রত্যেকটা নিয়মের লুপহোল রয়েছে, এবং সেইগুলোই যারা আনস্ক্রুপুলাস, যারা এইগুলো করতেই চায় তারা ঠিক বার করে নেয়। তো এরাও সেরকম বার করে নিয়েছে। ল্যান্ড রিফর্মস ওয়ার সাকসেসফুল ইন কেরালা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বিকজ দিস স্টেট হ্যাড গভর্নমেন্টস কমিটেড টু দ্য পলিসি অফ ল্যান্ড টু দ্য টিলার। কেরালা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটো জায়গাতে একমাত্র এই ল্যান্ড যেটা সিলিং এই ব্যাপারটা সাকসেসফুল হয়, কারণ এখানে ল্যান্ড শুধুমাত্র কৃষকদের দেওয়ারই ব্যবস্থা করা হয় বেছে বেছে স্বাধীনতার পূর্ব সময়। আনফর্চুনেটলি other state did not have the same level of commitment, and vast inequality in landholding continues to these days. তো ওয়েস্ট বেঙ্গল এবং কেরালা কি করে, তারা বেছে বেছে যারা কৃষক তাদেরকে দেখে দেখে জমি দেয়। অর্থাৎ সরকার ডাইরেক্ট এখানে অ্যাকশন নেয়, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে দেখে, কিন্তু অন্যান্য রাজ্যে সেটা হয় না। এবং হয় না যেহেতু সেই সিস্টেমের কুফল আজ অবধি আমরা এখনো পর্যন্ত পেয়ে আসছি। অর্থাৎ আমাদের থেকে আমরা বলছি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে কৃষকরা। প্রতিদিন আমরা কৃষকদের যে খবর আমরা পাই, এখানে দেখি এরকম সমস্ত ব্যাপার সব হচ্ছে ওই টাইমের যে ঘটনাগুলো ঘটেছে তার কুফল। এরপর বলা হয়েছে গ্রিন রেভলিউশন।